আর্জেন্টিনা জিতলে মেসির জন্য খুশি, স্পেন জিতলে ব্রাজিল ভক্ত হিসাবে খুশি। আর্জেন্টিনার আছে শুধু মেসি, স্পেনের আছে দল। মেসি বিশ্বকাপ জিতুক আর না জিতুক, মনে হচ্ছে ব্যালন ডিওর জিতবে আরেকটা। আর্জেন্টিনা যে এই ওয়ার্ল্ড কাপ আবারও জিতবে টানা ব্যাক টু ব্যাক, এই আশা আসলে বিশ্বকাপের আগে তো মোটেও করি নাই। 2022 নাকি 2026 কোন বিশ্বকাপটা আসলে মেসির? 2026। আর্জেন্টিনা দলকে একটা গ্যাং বলা হচ্ছে, সেই গ্যাং স্টার হচ্ছে লিওনেল মেসি। এখন আর্জেন্টিনা এরিয়ালও ডেঞ্জারাস, বক্সের বাইরে থেকেও ডেঞ্জারাস, বক্সের ভেতর থেকেও ডেঞ্জারাস, ক্রসেও ডেঞ্জারাস, এনি টাইম ডেঞ্জারাস উইথ মেসি। সবাইকে স্বাগত ইনভেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেলে আজকে ডাবল ট্যাকেল, অর্থাৎ বিশ্বকাপ ফাইনাল সামনে, মেগা ফাইনালকে ঘিরে একটা মেগা আয়োজনের চেষ্টা করেছি আমরা, এবং সেই মেগা আয়োজনে আজকে আমাদের সাথে চারজন অতিথিকে সঙ্গে নিয়ে ফুটবল এবং সারা বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ফুটবল বিশ্বের ফাইনালকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুরুতেই আমার ডান পাশে আছেন ফয়সাল তিতুমির এবং তারপর নাবিল কায়সার, থ্যাংক ইউ ভেরি মাচ। বা পাশে রাকিবুল হাসান এবং সেই সাথে হাবিবুর রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি ডাবল ট্যাকেলে। মানে আজকে আমার কি হবে আমি জানি না, বাট আপনাদের কাছ থেকে দুর্দান্ত কিছু ডিসকাশন শুনতে পারবো, ম্যাচ প্রিভিউ জানতে পারবো, পুরো বিশ্বকাপের কিছু তথ্য জানতে পারবো, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। মানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা সবার কাছে, শুরুতেই আমরা আসলে রিভিল করতে চাই কে কোন দলের সাপোর্টার। তিতুমির, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? জার্সিটা পরে আসলেই তাহলে ভালো হতো, আর্জেন্টিনা অফ কোর্স। ওকে, রাকিব ভাই? উল্টা উল্টা ব্রাজিল। মানে আমার ডান পাশে আর্জেন্টিনা, বাম পাশে ব্রাজিল, মানে আর্জেন্টিনা ছাড়া বাকি 47 দলের সাপোর্টার। ওকে, নাবিল কায়সার? আমি আর্জেন্টিনার সাপোর্টার। হাবিব ভাই? আমি জানি আপনি ফ্রান্সের সাপোর্টার, বাট ফ্রান্সের সাপোর্টার বেশি নাকি লিওনেল মেসির সাপোর্টার বেশি? আপনি কি এটা এখনো নিজেকে ঠিক করতে পেরেছেন? না, আমি মেসির ব্যাপারে আমি একদমই ঠিক, মেসির সাপোর্টার। মানে আগে মেসি নাকি আগে ফ্রান্স? আগে মেসি। আগে মেসি। ওকে, একটা বড় চাপ পড়তে যাচ্ছে আপনার উপরে রাকিব ভাই, বোঝাই কিছু করার নেই, যাচ্ছে। চাপের এখন কিছু নাই, কারণ কি হ্যাঁ। এটা যেহেতু 16তেই ঘটনা ঘটে গেছে, তো আপাতত আর চাপ নেই। এবং হাবিবুর রহমান যেটা বলছিলেন, আমারও যে এখন চাপ নাই, চাপ নাই। ফ্রান্স চলে গেছে তো এখন এখন চাপ যে নাই। জিতে কোনো প্রবলেম নেই, বাট আর মেসি হলো। আর এক্স্যাক্টলি যে হ্যাঁ, কথাটা বলছিল যে এখানে মেসি আসলে এখন সবকিছুর ঊর্ধ্বে অবস্থান করছে। এবং একটা সত্যি কথা হচ্ছে যে আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তো একদম পিক অফ হিজ ওয়ার্ল্ড, এখান থেকে তিনি শেষ করবেন। আর যদি চ্যাম্পিয়ন নাও হয় তাহলে মেসি পিকেই থাকবেন, সেটা একটা দলগত ব্যর্থতা। মানে মেসির জীবনে আর কিছু অপূর্ণতা নেই যেটা দিলে সে আক্ষেপ করতে পারেন। আক্ষেপ করার কিছু নেই মেসির জন্য। মেসিকে নিয়ে আসলে কথা বলে শেষ করতে পারবো না, মানে যতই বলা হবে ততই কম হয়ে যাবে, এবং এই বিশ্বকাপ জিতে গেলে হয়তো সেই কথা আমাদের মানে জীবদ্দশায় আর কোনোদিন শেষ হবে না। ফয়সাল তিতুমির, লুকিয়ে লুকিয়ে আপনি মোবাইল ফোনে কি দেখার চেষ্টা করছেন আমি জানি না, বলুন তো আপনার মোবাইল বলছে কি না যে এবারের বিশ্বকাপে আসলে এই ফাইনালে কে জিতবে? এটা তো আসলে সবসময় বলে হচ্ছে মোবাইলে, আপনি ওই যে অপটা ওরাই জানায়, অপটা অ্যানালিস্ট। বাট এই ওয়ার্ল্ড কাপের ফাইনালটা মানে আপনি যদি পারফরমেন্স বা খালি চোখে দেখলেও মনে হবে যেভাবে স্পেন আসছে, স্পেনের যেরকম ডিফেন্স নিয়ে তো কথা হচ্ছে, মিডফিল্ড নিয়ে, সব দিকেই মনে হচ্ছে যে তারাই আগে, অ্যাডভান্টেজ, ফেভারিট যদি শব্দটা ব্যবহার করেন। কিন্তু ওই যে হাবিবুর রহমানের মেসি আছে, এই একটাই আসলে পার্থক্যটা গড়ে দেয় শেষ পর্যন্ত। সো আর্জেন্টিনার সঙ্গে হয়তো বিভিন্ন জায়গায় স্লাইটলি স্পেন আগে থাকবে, বাট একজন লিওনেল মেসি আসলে সেইটার পুরোটা কাভার আপ করে দেয়। ইন্টারেস্টিং ম্যাচ হবে ইন আ সেন্স যে এটা হয়তো অনেকটা, মানে আমি জানি না, একদম উল্টোটাও হতে পারে, মানে বোরিং ম্যাচও হতে পারে। দেখা যাবে যে দুটো দলই তাদের যেরকম খেলার ধরন, পজিশনাল ফুটবল, নিজেদের পায়ে বল রাখা, সে জায়গাটায় স্পেন তো আরও বেশি সিদ্ধহস্ত। সো সেদিক থেকে দেখা যাবে খুব ছোট মার্জিনের হয়তো ডিফারেন্সটা ক্রিয়েট হতে পারে। বাট আর্জেন্টিনার ওই যে এক্সপেরিয়েন্স, ওয়ার্ল্ড কাপের বর্তমান চ্যাম্পিয়ন, এই দলের ধরেন 17 জন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল, বিশ্বকাপ জিতছে। পুরোটা র‍্যাপ আপ করে ফেলছেন একবারে, এখনই র‍্যাপ আপ করবেন না মানে কেন বলছি, কারণ ওই যে মানে এক্সপেরিয়েন্সের কথা অথবা মেসি, একমাত্র পার্থক্য দুই দলের ভিতরে। হাবিব ভাইয়ের কথা বলছিলেন, হাবিব ভাইয়ের কাছে যাই একটু। হাবিব ভাই, মেসি তো একমাত্র পার্থক্য আমরা জানি, বাট স্কালোনি আর লাফুয়েন্তে, এই দুজন কি বড় পার্থক্য না আসলে? এখানে ফ্যাক্টর, কারণ এরা দুজনকে খুব ভালো করে চিনে, মানে বলতে পারেন রন্ধ্রে চিনে। কিছু ক্ষেত্রে দেলা ফুয়েন্তে স্কালোনির টিচার, গুরু বলা যায় আর কি।
তো স্কালোনির কিন্তু গুরু মারা অভ্যাস আছে, মানে আগে থেকেই আর কি। হাবিব ভাই মাঝে মাঝে এমন দুই একটা কথা বলে আমি চমকে উঠি। হ্যাঁ, তার কিন্তু গুরু মারা অভ্যাস আছে এবং সেটা অনেক আগে থেকে করে আসছে। সো এই ক্ষেত্রে ফাইনালের আগের একটা ইন্টারেস্টিং আলাপ, ইংল্যান্ড ম্যাচের আগের প্রেস কনফারেন্সে বলছিল যে যদি হেরে যাই ইংলিশদের সাথে তাহলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য গুরুর কাছে সাহায্য চাইবো, ফোন দিব, আর যদি জিতে যাই তাহলে কল দিব না। তার মানে সে আসলে তার মুডে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করবেন, এই ওয়ার্ল্ড কাপে অন্য কোনো দল না, শুধুমাত্র আর্জেন্টিনার সাবস্টিটিউশন পলিসি একেবারেই টপ নচ, এবং স্পেনের সাবস্টিটিউশন পলিসিতে মিকেল মেরিনো এসে পার্থক্য করে দেয়। মানে কিন্তু আর্জেন্টিনার সাবস্টিটিউশন পলিসিটা হচ্ছে কালেকটিভলি যাদেরকেই নামানো হয়েছে, এমন কোনো সাবস্টিটিউট নাই যে খারাপ খেলছে। রাইট, বেসিক্যালি মনে করেন আমরা মন্টিয়েলকে ডাউট করতাম যে সে এসে বাজে খেলবে, কিন্তু সে এসে মানে যেখান থেকে খেলা ধরছে তারাই মনে হয়েছে যে মানে শুরু করাইলে ভালো হতো, কিন্তু দেখা যাবে শুরু করাইলে সে বাজে খেলবে। মানে সাবস্টিটিউশনে যে আসছে, তো স্কালোনির সাবসরা আসলে রিডিং নিয়ে আসে, ম্যাচ রিডিং নিয়ে লাস্ট আসে। ম্যাচে ডিপলের কথা বলা যেতে পারে, মানে হ্যাঁ, ডিপল ডিপল আগের ম্যাচে স্টার্টিং এ পারফর্ম খুব করেছেন, বাজে পারফর্ম করছে, কিন্তু লাস্ট ম্যাচে এসে সলিড গ্রাউন্ডটা দিয়ে দিয়েছে লিওনেল মেসি, যার কারণে অনেক বেশি ফ্রিডম পেয়েছে। ইভেন লাউতারো মার্টিনেজের কথাও একই বলা যেতে এবং পারে। লাউতারো মার্টিনেজ স্টার্ট করলে দেখা যাবে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিন্তু বেঞ্চ থেকে এসে সে এমন এমন জায়গায় পজিশনিং নিচ্ছে যে বল পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা আসলে মানে ওদের অ্যানালিস্ট টিমেরও, মানে স্কালোনি ছাড়াও অ্যানালিস্ট টিমেরও কিছু ক্রেডিট দিতে হয়। আর আর্জেন্টিনার সেট পিস সিচুয়েশন, এরিয়াল থ্রেটস, এই জায়গাগুলোতে দুর্দান্ত। সো এই বিশ্বকাপের পরে দেখবেন ওয়াল্টার স্যামুয়েল অনেক বেশি আলোচনায় আসবে। আর কনস্ট্রাকটিভ সাবস্টিটিউশন কখন কাকে লাগবে ম্যাচ মোমেন্টামে, এই জিনিসটা আসলে ম্যাক্স ইনপুট আসে পাবলো আইমারের কাছ থেকে। সো দে আর মানে ওরা কিন্তু ডেলাফুয়েন্তে কিন্তু একজন বলতে পারেন, উনি আসলে মেজর ডিসিশন গুলো, কিন্তু আর্জেন্টিনার কোচ কিন্তু অনেকজন, মানে আড়াল থেকে মাতিয়াস মান্না সহ আসলে গেম খেলা শুরু, গেম রিড শুরু। এই কারণে আর্জেন্টিনা শুরু থেকে স্লো খেলে, প্রতিপক্ষকে প্রচুর মাপামাপি করে আর কি, এবং কখন কোথায় হিট করবে আমি দেখছি যে প্যানিক করে না, কারণ তারা মনে হয় যে অনেক কিছু জানে। সো এই কয়েকটা ব্যাপার আসলে এখানে ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হবে। আমরা আলোচনার দীর্ঘ পর্যায়ে ট্যাকটিক্যাল পার্টগুলোতে আরো ট্যাকটিক্যাল যাব। পার্টগুলো নিয়ে আসলে মানে একটু পরে কথা বলি। আগে আমি আবার আপনার কথা সূত্র ধরে একটু নাবিল কায়সারের কাছে যেতে চাই যে মানে আর্জেন্টিনা খেলছে লাস্ট 15 মিনিট 20 মিনিট, তো সব দর্শকেরই একটা প্রশ্ন যে শুরু থেকে খেলতে কি সমস্যা। মানে আমি যদি একটু সিরিয়াস করি প্রশ্নটাকে, যে আর্জেন্টিনা কি আসলে ফার্স্ট 45 মিনিটস অপোনেন্টকে রিড করার জন্য ব্যয় করছে কিনা, স্পেনের সাথে কি সেটা সম্ভব হবে? স্পেনের সাথে সেটা সম্ভব হবে বলে মনে করি না, এবং আমার একটা ভিন্ন মত আছে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ব্যাক টু ব্যাক 4টা নকআউট ম্যাচে আর্জেন্টিনা স্ট্রাগল করেছে, ফাইনাল ম্যাচে তারা ডমিনেট করবে। আচ্ছা, ফাইনাল ম্যাচে হয়তো শুরু থেকেই আর্জেন্টিনা চেষ্টা করবে গোল বের করতে, এবং তুমি যেটা বলছিলেন যে এই ম্যাচে হয়তো আপনি খুব বেশি গোল দেখবেন না, এই ম্যাচে আপনি 2022 বিশ্বকাপে রিপিট দেখতে পারবেন না। 2010 বা 14তে যেটা হয় সাধারণত ফাইনাল ম্যাচ একটু বোরিং হয়, ফাইনাল ম্যাচে গোল কম হয়, কারো একটা ভুলেই আসলে নির্ধারিত হয়ে যায় যে চ্যাম্পিয়ন হবে, এবং 2022 বিশ্বকাপের রিপিটেশন এই ম্যাচে আপনি দেখতে পাবেন এমনটা আশা করলে ভুল। আমার কাছে মনে হয় যে দিন শেষে ওই মেসি পার্থক্য করবেন, কারণ 2014 বিশ্বকাপে ফাইনাল হারের জ্বালাটা তিনি জানেন, 2022 বিশ্বকাপে ফাইনাল জয়ের স্বাদটা তিনি জানেন। দুটার যে পার্থক্য আমার কাছে মনে হয় সেটা তার কাছ থেকে তার সেরাটা বের করে আনবে। রাকিব ভাই মানে খুব সিরিয়াস একটা নোটেও বলছে যে জয়ের যেই আনন্দটা সেটা মেসি জানেন। সো জয়ের আনন্দটা যদি আরও একবার মেসি এই বিশ্বকাপে এই ফাইনালে পেয়ে যান, মানে তাহলে কি ব্যাপারটা সুবিচার হবে কিনা। আর আরেকটা একটু লেজ অ্যাড করে দেই, সেটা হচ্ছে আপনার মানে ম্যাচের বোরিং হয়ে যাওয়া, ফাইনাল ম্যাচ বোরিং হওয়া কি আমরা একেবারেই চাই? মানে এই দুই দল যারা ফাইনাল খেলবে এরা যদি বোরিং ম্যাচ খেলে, মানে এটা মেনে নেওয়া কি যাবে? এক্স্যাক্টলি, আসলে এক্সপেকটেশনটা অনেক হাই যখন আর্জেন্টিনা এবং স্পেন উঠেছে। এখানে অন্য যে দুই দল সেমিফাইনালে উঠেছিল তারা কিন্তু কেউ একজন যদি উঠতো তাহলে কিন্তু এই লেভেল এক্সপেকটেশন থাকতো না। এই কারণে বলছি এই দুটো দলের প্লেইং স্টাইলটা কিছুটা এক, তুলনামূলক, রাদার দ্যান ইংল্যান্ড এবং ফ্রান্স। এবং ওই দুটো দল ওখান থেকে ছিটকে যাওয়ায় আজকে যারা তৃতীয় স্থান নির্ধারণী খেলবে এবং যে ম্যাচটা কেউ খেলতে চায় না, যদিও গোল্ডেন বুটের হিসাবের কারণে এই ম্যাচটা একটা ইম্পর্টেন্স আছে। আর মেসির কথা যেটা বলছিলেন যে মেসি যেভাবে যা চলছে এখন পর্যন্ত ফাইনাল দিয়ে যদি হয়, সেটা আসলে
আসলে বাড়াবাড়ি হয়ে যাবে, এবং এটা বলার সাথে সাথে আমি ব্রাজিল ভক্ত হয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে মেসি তো বাড়াবাড়ি করেই অভ্যস্ত, মেসি তো এটা তো- সবকিছুতেই বাড়াবাড়ি করছে। ফলে এখানে ওই ব্রাজিল ভক্ত না আর্জেন্টিনা ভক্ত ডাজন্ট ম্যাটার। এখানে আসলে মেসির সেটা ডিজার্ভ করে, কিন্তু টিম স্পেন আলটিমেটলি ওই যে লড়াইটা এখন অনেকটা টিম এবং ব্যক্তির মধ্যে আমার কাছে মনে হয়, যদি খেলা দেখে একটা লেম্যান কনটেক্সটেই আপনি বলেন, ঠিক আছে। এখন নাবিল একটা কথা বলছিল যে 4টা টাফ ম্যাচ খেলেছে পিছনে থেকে, আজকে তারা ডমিনেট ফাইনাল করবে। খেলেছে, মানে আপনি চিন্তা করেন আর্জেন্টিনার লাস্ট 4টা ম্যাচ এগেইনস্ট কাবো ভার্দে, ইজিপ্ট, তারপরে আপনার সুইজারল্যান্ড এবং লাস্টে ইংল্যান্ডের সাথে, প্রত্যেকটা ম্যাচ পয়সা উসুল, প্রত্যেকটা ম্যাচ বিশ্বকাপের ফাইনাল হওয়ার যোগ্য। এক্স্যাক্টলি, প্রত্যেকটা ম্যাচ ফাইনাল হওয়ার যোগ্য, এবং প্রত্যেকটাতে তারা অলমোস্ট স্ট্রাগল করেছে, এবং লাস্ট 20 মিনিটের মোমেন্টাম, 15 মিনিটের মোমেন্টাম এগুলো দিয়ে তারা পার হয়েছে। আজকে তারা ডমিনেট করবে, কিন্তু ডমিনেট করলেও যেটা হবে ওই যে লো স্কোরিং ম্যাচ হবে, এটাই আমারও একই প্রেডিকশন। এবং যেটা 2022-এর ফাইনালের কথা বলা হচ্ছে, ফুটবলের সাথে ক্রিকেট কোনোভাবেই তুলনীয় না, কিন্তু 2019 বিশ্বকাপের ফাইনাল এবং 2022 বিশ্বকাপের ফাইনাল, এই এবং এগুলো মনে হয় ওয়ান্স ইন আ লাইফ টাইম, হ্যাঁ, এগুলো ইউনিক হয়ে থাকবে, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম, এগুলো আপনি কখনোই রিপিট করাতে পারবেন না। মানে যে, এবং সেটা আমি 22-এর কথাও বললাম, 22-এ যা যা হয়েছে এটা আসলে স্বপ্নের মধ্যেই হতে পারে, যেভাবে যা হয়েছে। এইরকম ফাইনাল আসলে মানে ফুটবলে আর কখনো পাওয়া যাবে, এটা এত সোজা না। মানে খেলাধুলায় ডিসিশন দেওয়া যায় না, কিন্তু আমরা এটুক তো বলতে পারি যে এটা আসলে যা হয়েছে, আমরা এরকম বলতে পারি আমরা সেরা ফাইনাল দেখে ফেলছি, সেরা ফাইনাল দেখেছি, এরকম এটা আমরা একটা বলতে পারি। অলৌকিক, মানে আজগুবি যেগুলো আমরা বলি বাংলা শব্দে, সেরকম কিছু বিষয় আছে। আর আর্জেন্টিনার ক্ষেত্রে যদি এখানে এই ফ্লোতে ফিনিশ করতে পারে, আমি খালি একটাই খটকা যে 4টা ম্যাচ পিছনে থেকে খেলেছে একভাবে, নাবিল যেটা বলছে, আমি যদি আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে ওই ডমিনেট করে হেরে যাওয়ার চেয়ে, মানে যদি হারে তার তুলনায় পিছিয়ে পড়ে যেতা ভালো। মানে যেহেতু এবং এইখানে রাকিব ভাই আমি ছোট্ট আরেকটা পয়েন্টও কিন্তু আছে, স্পেন এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচেও তারা ট্রেইলে ছিল না, মানে পিছিয়ে পিছিয়ে পড়ে যায়নি, যায়, হ্যাঁ, বিকজ তারা গোলি খাইছে মোটা একটা, এবং একটা সেটাও মাত্র, পরে খাইছে। right. সো এই জায়গাটাতেও কিন্তু আবার ডিফারেন্স আছে। আবার স্পেন দেখেন পুরো টুর্নামেন্টে গোল করছে হচ্ছে 11টা, আর আর্জেন্টিনা 79 মিনিট থেকে হিসাব করলে এক্সট্রা টাইমেই গোল করছে 11টা, 11টা, এবং একটা আবার আত্মঘাতী, সেটাও ইসের পরে। তো সবকিছু মিলে আসলে যেটা হচ্ছে ইন্টারেস্টিং ফাইনাল হবে, কিন্তু দুই দলই খুব, আমরা এটা দাবার সাথে মিলাতে পারি। দাবায় কিন্তু ওই যে একটু পিছিয়ে থেকে অনেকক্ষণ অবজার্ভ করে খেলা হয়, সো মাঝ মাঠে অনেক খেলা হবে, মানে বল মাঝ মাঠে অনেকক্ষণ থাকবে এবং মাঝ মাঠে প্রচুর পাস হবে। আজকে আমি একটা জিনিস দেখার অপেক্ষায়, যে আমরা যখন স্ট্যাট গুলো দেখি যে পাস সংখ্যা, মানে কে কোন দল কত পাস দিয়েছে, আমরা নরমালি কিন্তু একটু ইমব্যালেন্স পাই, হ্যাঁ, যে কেউ কোনো এক একজন দল দল- 500 হ্যাঁ, আর এক দল হয়তো 250, 300 250 এরকম, কিন্তু আজকেরটা একটু দেখার বিষয় আছে যে কি হয়, যেই বল পাবে সে চাইবে অনেকক্ষণ বল কাছে রাখার, একদম, এটা একটা বড় বিষয় হবে। তিতুমির, মানে মাঝমাঠের খেলা, কি মিডফিল্ড ব্যাটল, মানে Midfield battle, এপিক হ্যাঁ। মিডফিল্ড ব্যাটলে এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার ভার্সেস রদ্রি, যদি ম্যাচ শুরু করে এরা তিনজন, সো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কার বেশি? এটা তো মানে আমি যদি এইভাবেও বলি যে রদ্রি এনজোকে আটকাবেন নাকি এনজো ম্যাকালিস্টার রদ্রিকে আটকাবেন? এটা আসলে ডিপেন্ড। দেখেন রড্রি হচ্ছে যেরকম, রড্রির রোল কিন্তু দুইটা, আটকানো এবং যোগান দেয়া, এবং সেম রোল হচ্ছে এদেরও, কিন্তু এদেরটা আরেকটু ডিফারেন্ট, এরা অনেক বেশি ফাইনাল থার্ডে ঢোকা যায়, যেটা রড্রি কিন্তু এতটা ঢোকে না, বিকজ সে সবসময় তার কাজ হচ্ছে যে যখন তার দুই পাশের ওরা নাই, ও তখন ওই জিনিসটা কাভার দেয়, কারণ এরা যে পরিমাণ উইং থেকে উঠে, মানে ব্যাক থেকে উঠে যায়, ততটা কিন্তু আবার ধরেন রড্রি ওঠে না। কিন্তু আর্জেন্টিনার হচ্ছে এই দুজনের যাদের কথা বললেন, এক্স্যাক্টলি এনজোর সঙ্গেই বেসিক্যালি রড্রির পুরো ম্যাচে পজিশন ওয়াইজ লেগে থাকার কথা, কিন্তু এনজোর ওই ইয়েটা আছে, সে বারবার ঢুকতে চাবে এবং তাকে তখন আসলে রড্রি আটকাবে শেষ পর্যন্ত। আর অন্যদিকে রড্রি ধরেন তার যেটা কাজ হচ্ছে, তার এত অপশন থাকবে দুই দিকে, যেমন আর্জেন্টিনা তো অতটা উইং প্লে করে না, কিন্তু স্পেন তো খেলবেই উইং দিয়ে, এবং রড্রির হচ্ছে ওই জিনিসগুলো তার মুখস্থ, কোথায় সে বল দেবে, এবং অ্যাট দ্য সেম টাইম যখন তার পাশ থেকে কেউ উঠে যাচ্ছে, সে সাথে সাথে তোমার নিচে নেমে ডিফেন্সিভ রোলটা প্লে করছে। সো রড্রি ইজ মোর ভার্সেটাইল, এইটুকু বলতে হবে। সেই জায়গাটায় ধরেন এনজোর এবং ম্যাকালিস্টারদের চ্যালেঞ্জটা অনেক বেশি থাকবে আজকের ম্যাচে। মানে এনজো রড্রির ব্যাটলে বেসিক্যালি ম্যাকালিস্টারকে হেল্পিং ইয়ে হিসেবে আসলে পাবেন এনজো, বাট তারপরেও রড্রিকে যদি না আটকাতে পারেন, তাহলে এই পাশে নিকো উইলিয়ামস, ওই পাশে লামিন ইয়ামাল, কুকুরিয়া তো তাদের বোনাস প্লেয়ার। নাবিল, স্পেনকে আটকানো কি আর্জেন্টিনার পক্ষে সম্ভব? মানে নর্মালি যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে উইং প্লে, নিজেদের তিকি থাকা, নিজেদের ভেতরে বল পজিশন ধরে রাখা, এটা থেকে আসলে আর্জেন্টিনা কিভাবে বল উইন করবে, কিভাবে নিজেদের ধরে রাখা স্পেনের সাথে পারাটা খুব ডিফিকাল্ট। আপনি যদি দেখেন স্পেন কিন্তু যখনই বল লুজ করে
খুব দ্রুত সেটা স্ন্যাচ করে ফেরত নিয়ে আসে। বল রিকভারি টাইমে আপনি স্পেনের সাথে পেরে উঠবে না। এবং আর্জেন্টিনা যেহেতু হাই প্রেসিং ফুটবল খেলে না, মেসি যেহেতু খুব বেশি ট্র্যাক ডাউন করেন না বা প্রেস করেন না, সে কারণে আর্জেন্টিনা সেই কাজটা হয়তো করতে যাবেও না। বল পজিশনটা স্পেনের কাছেই থাকবে, কারণ স্ন্যাচিং টাইমে আর্জেন্টিনা অনেক অনেক পিছিয়ে। আর্জেন্টিনার যেটা করতে হবে যে মিডফিল্ড ব্যাটেলে যদি আপনাকে জিততে হয় নিউমেরিক্যাল অ্যাডভান্টেজে পেতে হবে। আপনি যেটা বলছেন ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ ভার্সেস রদ্রি, নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ 2 ভার্সেস 1। স্পেন 4-3-3 খেলবে, আর্জেন্টিনা 4-4-2 খেলবে। সেক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে আপনাকে মিডফিল্ডে মানে যদি আধিপত্য আপনি বিস্তার করতে চান সেদিকে এগোতে হবে। নতুবা এই স্পেনের সাথে আপনি মিডফিল্ড ব্যাটেলে পারার কথা না, কারণ বল পজিশনে তারা যে কারো চেয়ে এগিয়ে থাকবে। হাবিব ভাই, মানে আলটিমেটলি এই ডিবেটটা আসলে আপনার কাছ থেকে একটা সলিউশন জরুরি। এক্সপেক্ট করে যে আসলে ধরেন স্পেনের যে খেলার ধরন মোর অর লেস বার্সেলোনা টাইপ, বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা, গ্রেটার বার্সেলোনা যদি বলি, বিকজ পাস, ট্যাকেল, মেন্টালিটি সব কিছু স্পেনের যা তার থেকে আর্জেন্টিনার অলমোস্ট কাছাকাছি, প্লাস মেসি। সো এই স্পেনকে আসলে মেসি আটকাবেন নাকি এই স্পেনকে আসলে মেসি বোকা বানাবেন? আমি আসলে মানে এখানে ইনক্লুডিং রড্রি, আপনাদের সবার আলোচনা শোনার পরে আমার মনের মধ্যে যে ম্যাচ সিনারিওটা বসছে, হ্যাঁ আমি আসলে এই জিনিসটা বলতে চাই ফ্রিলি। বলেন। সেটা হচ্ছে ধরেন আমি আর্জেন্টিনার অনেক ম্যাচ দেখছি, কিন্তু আমি হচ্ছে গিয়ে একটা অনেক আগের ম্যাচে ফেরত যেতে চাই। ওকে, প্রাইম মেসি ভার্সাস প্রাইম স্পেন, 2010 একটা ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ডলিটা আসলে জাভি ইনিয়েস্তারা ছিলেন, ডেভিড ভিয়ারা ছিলেন, মানে ওই স্পেনের ওই জেনারেশনটাকে বলা হয় গোল্ডেন জেনারেশন স্পেন। ওই টিমকে আসলে ওই মুহূর্তে কোনো দলই হারানোর মতো ছিল না, মানে কোনো দলে স্পেনকে হারাবে এটা কেউ বিলিভ করতো না। তো দেয়ার ওয়াজ এ ফ্রেন্ডলি বিটুইন দ্যাট স্পেন এগেইনস্ট প্রাইম মেসি। স্পেন লস্ট দ্যাট গেম 4-1। ওকে, এবার আমি বলি যে ম্যাচ সিনারিওটা কি হইতে পারে কারেন্ট, এখানে এক্সপিরিয়েন্সের একটা বিষয়। প্রথমত হলো এই আর্জেন্টিনা টিম হচ্ছে সুপার এক্সপিরিয়েন্সড এবং মেন্টাল ম্যানেজমেন্টে যে কোনো সিচুয়েশনে আসলে এরা মানে মেন্টালি আগানো। দ্বিতীয়ত হলো আর্জেন্টিনার এই জেনারেশনটা কিন্তু অনেকগুলা স্পেনের অনেকগুলা চ্যাম্পিয়ন্সে লিগ থেকে বাইরে হয়েছে শুধুমাত্র ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কারণে। অ্যাথলেটিকো মাদ্রিদে ডিয়াগো সিমিওনের গেম ম্যানেজমেন্টের কারণে এই লাস্ট সিজনে আসলে এই ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কারণেই বের হওয়া লাগছে, এবং সিমিওনে জাস্ট 2-3টা অপরচুনিটিতে জুলিয়ান আলভারেজ আসলে কাজটা করে ফেলছে। তা আমি কেন এই এক্সাম্পলগুলো দিচ্ছি, এটার কারণ হচ্ছে স্পেনের খেলা হচ্ছে কন্ট্রোলড সিস্টেম। তার মানে আর্জেন্টিনা এখানে তাদের সাথে বলের দখলের জন্য যায়, ভুলেও এনার্জি শেষ করতে যাবে না, মানে বল নিয়ে আমরা মারামারি করব না। স্পেন খেলতেছে লেটস প্লে, একটা ভালো মিড ব্লক দিয়ে রাখবে, উইং দিয়ে ধরেন লামিন ইয়ামালকে একটু এক্সট্রা গার্ডেড করে দিলে স্পেনের ক্রিয়েটিভিটি 50% ডাউন। আপনি যেটা পর্তুগাল ম্যাচে দেখতে পাবেন, আপনি যেটা কেপ ভার্দে ম্যাচে দেখতে পাবেন, আপনি যেই সিনারিও কিছুটা বেলজিয়াম ম্যাচেও দেখতে পারবেন সিমিলার। লামিন ইয়ামাল ওয়াজ নট দ্যাট মাচ ইফেক্টিভ অ্যাকচুয়ালি। বেলজিয়াম ম্যাচের গোলগুলো কিভাবে আসছে? রিবাউন্ডেড শট থেকে, দুইটা গোলই, একটা হচ্ছে কর্তোয়ার হাত থেকে সামনে পড়ছে, আরেকটা হচ্ছে পাও কুবার্সি অনেক দূর থেকে মারছে, এবং যেটা একটা লুজ বল ছিল, এই বল আসলে গোল হয় না। বাট যখন কাউন্টার ট্রানজিশন থেকে বেলজিয়াম থ্রেট আনছিল, বেলজিয়ামকে মোর প্রমিনেন্ট লাগছিল। এখন বেলজিয়ামে কিন্তু মেসি নাই, বেলজিয়ামের ফিনিশিংয়ে কিন্তু এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ নাই। সো দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে ট্রানজিশনাল ব্রেকগুলোতে আর্জেন্টিনার যতবার ভয়ঙ্কর হয়ে উঠবে, স্পেন সারাদিন যায় আর্জেন্টিনার বক্সে ঘুমাই থাকলেও ততটা ভয়ঙ্কর মনে হবে না। এটা হচ্ছে দেয়ার ইজ এ ভেরি গুড রিয়েল সিনারিও। আপনি আর্জেন্টিনার ডিফেন্স লাইনে খুব বেশি পকেট স্পেস খুঁজে পাবেন না, যেটা দানি ওলমো অপারেট করে। দানি ওলমোর গার্ড দিবে কে? নিশ্চিত এনজো ফার্নান্দেজ। এখানে ফিজিক্যাল একটা ভালো মাইর আছে, বা পারাদেস। সো দানি ওলমো যে পারাদেস এবং এনজো ফার্নান্দেজের ওই গার্ডটা টপকে অনেক বেশি বল পকেট স্পেসে বের করবে, এটা আমি খুব একটা বিলিভ করতে পারছি না এখন পর্যন্ত। স্পেন আর্জেন্টিনা ম্যাচে ডিফারেন্স মেকার হবেই দুইজন। পুরো স্কোয়াড তুলনা করলে অনেকে বলে আর কি যে স্পেনের প্লেয়াররা ক্লাব ফুটবলে হ্যান ত্যান, আর্জেন্টিনার ফুটবলাররাও ক্লাব ফুটবলে হ্যান ত্যান।
বিষয়টা হচ্ছে এখানে ডিফারেন্স করবে লামিন ইয়ামাল যদি কাট ইন করে করে বারবার বক্সে ঢুকে যেতে পারে, ট্যাগলিয়াফিকো যদি লামিন ইয়ামালকে সামলাইতে না পারেন, কারণ লামিন ইয়ামালকে সামলানো একটা কঠিন জব, ভেরি ডিফিকাল্ট জব, এটা যদি দুইটা বডি পুশ করে করে দেয়া যায় তাহলে স্পেনের থ্রেট 50% নিউট্রাল। কিন্তু সিমিলার ওয়েতে স্পেন চেষ্টা করবে মেসিকে আটকানো। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে কাকে আটকানো অ্যাকচুয়ালি অনেকটা সহজ কারেন্ট ওয়ার্ল্ড কাপে ইন দিস সিনারিও, আমি এই প্রশ্নের অ্যানসার নিয়ে যাব তিতুমিরের কাছে। হ্যাঁ, মানে কাকে আটকানো সহজ, কাকে লামিন ইয়ামাল আটকানো নাকি অফকোর্স মেসি? এটা তো মানে ভেরি ভিজিবল। আপনি ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন যে হ্যাঁ। লিওনেল মেসি তো এমনিতেই তার ক্যারিয়ার জুড়ে তার প্রাইম টাইমেও থেকে এখন এই ওয়ার্ল্ড কাপে সে নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করছে, স্পেশালি অ্যাট লাস্ট ম্যাচ তাকে আটকানোর জন্য তো কম চেষ্টা করে না ইংল্যান্ড। এলিয়ট অ্যান্ডারসন তার সঙ্গে যেভাবে ফার্স্ট হাফে লেগেছিল, ফাউল করছে, আপনি লাস্ট ম্যাচের কথা বলছেন, লাস্ট 20 So, ইয়ার্স ধরে তো তাকে yeah, আটকানোর চেষ্টা so কেউ কম লিওনেল করেনি। মেসিকে তো আসলে আটকানোর এটা ও বললো যেটা, যে হাবিব যেটা বললো যে ডাবল গার্ড দিয়ে আপনি ইয়ামালকে আটকাবেন। ইয়ামালকে অনেক সময় আপনি মানে ইয়ামাল হচ্ছে যে ফিজিক্যাল গার্ড দিয়ে হালকা তো অনেক সময় physical, সম্ভব হ্যাঁ। হয়ে যায়, মানে কিন্তু একটু লিওনেল মেসিকে তো আপনি টাইপ। চারজন গার্ড দিয়ে ওটা বক্স স্কোয়ার ক্রিয়েট করে লিওনেল মেসি ওর মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে হর হামেশা। সো এটা আরো আসলে ডেঞ্জারাস হয়ে গেছে কি, লিওনেল মেসির এখন বের হওয়া লাগে না, মেসি বলটা বের করে দেন। হ্যাঁ Messi হ্যাঁ, বলটা বের আরেকটা করে। That's ইন্টারেস্টিং true, এক্সাম্পল যদি আমার মনে আছে, এটা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে দেলাফুয়েন থেকে জিজ্ঞেস করা হচ্ছিল মেসিকে ম্যান মার্ক করবেন কিনা, তো উনি আসলে একটা ইন্টারেস্টিং ঘটনা দিয়ে এটার এক্সাম্পল দিছে। হ্যাঁ, right. ঘটনাটা ছিল এরকম যে আমি যখন ইউথ লেভেলে কোচিং করাতাম তখন মেসির বিরুদ্ধে আমার খেলতে হয়েছিল সেভিয়া টিম নিয়ে, আন্ডার 19 বা আদার্স ওই লেভেলগুলোতে, জুনিয়র লেভেলে, কিংস কাপ বলে এটাকে। তো সেই ম্যাচে উনি 70 মিনিট পর্যন্ত মেসিকে ম্যান মার্ক করাইছিলেন এবং ওনার দুজন প্লেয়ার অলরেডি ইয়েলো কার্ডে চলে গেছে, যারে মার্ক করাইছে তারা অলরেডি ইয়েলো কার্ডের। পরে উনি বাধ্য হয়েছে মার্ক সরাইতে, এবং মার্ক সরানোর কিছুক্ষণের মধ্যে 70 থেকে 90 মিনিটসে মেসি ওনার দলের বিরুদ্ধে 4টা গোল দিছে। তো উনি এটা দ্বারা এটাই বুঝাইছে যে মার্ক করলে আপনার ওই ঝুঁকিটা তৈরি হয়ে যায় যে কোনো সময় আমি একজন প্লেয়ার কমে যেতে পারে, আর মার্ক না করলে মানে আরো বিপদ, ঝুঁকি আরো মানে কমার কোনো সুযোগ নাই। এখন এই ওয়ার্ল্ড কাপের একটা ইন্টেলিজেন্স তিতুমির ভাই যদি আমি আপনাকে বলি, মেসি কিন্তু সবাই ম্যান মার্ক করার চেষ্টা করছে, লো ব্লকিং টিমগুলা, ইচ অ্যান্ড এভরি টিম, যখন মেসি সেন্ট্রালে ছিল। কিন্তু যখনই মেসি ওয়াইডে চলে আসছে তখন মার্ক করাটা মুশকিল হয়ে যাচ্ছে। কেন? তখন ফুলব্যাককে পুশ করা লাগতেছে, একজন মিডফিল্ডার পুশ করা। মেসি তো সিঙ্গেল মার্ক হইতে পছন্দ করে না, বলকে একটু থামায় ইনভাইট করে যে আসো আসো। বাট এটা তো আপনি এই ম্যাচে তো সেটা এক্সপেক্ট করতে পারেন কিন্তু না। মাঝখানে তখন জুলিয়ান আলভারেজ বক্সের আশেপাশে ঘুরঘুর করবে, তো আলভারেজের তাদের লং space রেঞ্জ তখন পাহারা automatically দিবেন না create হয়ে আপনি? এনজো ফার্নান্দেজ বক্সের আশেপাশে ঘুরঘুর করবে, তার লং রেঞ্জ আপনার পাহারা দিতে হবে না? আমার যেটা মনে হয় যে ফার্স্ট হাফে আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে যেরকম খেলছে, আমরা একটা ফিজিক্যাল ফুটবলের একটা প্রেজেন্স দেখতে পাইছি। আর্জেন্টিনা- এই ম্যাচেও এটা হওয়ার পসিবিলিটি খুব হাই, কারণ এই ম্যাচে এই আর্জেন্টিনা স্পেনের আবারও সঙ্গে শুরু আমি করবে। বলি আপনাকে, কারণ হচ্ছে স্পেনের সঙ্গে আপনি যদি এখন ওরা যখন ওই খেলাটা খেলবে, নিজেদের মধ্যে বল রাখবে, আর্জেন্টিনা যখন বল তাদেরকে খেলতে দেবে, ঠিক আছে, আর্জেন্টিনা বল রিকভারি করতে যাবে না, বাট আর্জেন্টিনা ওইটুকু প্রেস করবে যেটা গত ম্যাচে ধরেন সিমিওনেকে স্টার্ট করানোর পরে যেটা করছিল, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ করবে স্পেনকে, বিকজ বয়সে স্পেনের ফুটবলাররা সবাই বাচ্চা, তরুণ, অ্যাট দ্য সেম টাইম ধরেন যে তাদের এক্সপেরিয়েন্স। আর্জেন্টিনা এই জায়গাটায় অ্যাডভান্টেজটা নেবে ফার্স্ট হাফে তাদেরকে একটু ডোমিনেট করা, এবং আমি মানে এক্সপেক্ট করছি ফার্স্ট হাফে আর্জেন্টিনা ওই খেলাটা খেলতে পারে। ডমিনেট বলতে এটাকে বলা হচ্ছে ডিস্টার্বিং ফুটবল, মানে Exactly, এটা হচ্ছে ওইটাই, ধরেন ডার্টি আপনাকে ফুটবল খেলবে হ্যাঁ আর্জেন্টিনা। মানসিক ভাবে একটু মানে বল প্রগ্রেস করতে দিবে না। তবে আমার মনে হয় যে ডাটি খেললেও স্পেন রিয়্যাক্ট করবে না, আমার করবে কাছে না। মনে হচ্ছে। হাবিব ভাই, আমি একটু এই জায়গায় আপনাকে থামাই। আমি রাকিব ভাইয়ের কাছে জানতে চাই যে এতক্ষণ ধরে মোটামুটি যা শুনলাম তাতে মনে হচ্ছে স্পেনের তো স্কোর করা খুব টাফ হয়ে যাবে। স্পেন স্কোর করবে কিভাবে তাহলে? আপনি কি কোনো জায়গা খুঁজে পাচ্ছেন? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন, কারণ আসলে অ্যানালাইসিস গুলো হয়তো স্ট্যাটের ভিত্তিতে, পাস্টের ভিত্তিতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মেসি তো এই মেসি তো ছিল, আছে, এই ফাইনালের পরে আর থাকবে কিনা আমরা জানি না, সেটা সময়ের হাতে তোলা থাকলো, কারণ এটা চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ হোক শেষ ডিক্লেয়ার করবেন কিনা। থাকতে পারে, কারণ আমি আপনাকে একটু ইনফরমেশনটা জানিয়ে রাখি যে মিয়ামির সাথে যেহেতু সে 2028 পর্যন্ত তার চুক্তি এক্সটেন্ড করেছে, 28-এ আরেকটা কোপা আছে। সো এই ওয়ার্ল্ড কাপে সে 2022-এর থেকেও ভালো পারফর্ম করতেছে। আপনি 2-4 মিলিয়ে নেন যে আরো 2 সবই ঠিক বছর আছে। এখন সব এখানে সময় না যদি আমি এভাবে একটা এক্সটেন্ড, বিষয়ে খুব অবাক হয়েছি যে এই ধরনের টুর্নামেন্টে সংবাদ সম্মেলনে শুরুর ম্যাচ থেকে প্রশ্ন করা উচিত
বা ছিল যে এটা কি তোমার শেষ টুর্নামেন্ট, এটা কি তোমার শেষ ম্যাচ, এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু একেবারেই সংবাদ মাধ্যমে আসেনি, স্পটলাইটও আসে। নাবিল, এটার কারণ হতে পারে কি, এটার কারণটা কি? এটার কারণ হতে পারে যে যেহেতু এটা বলে কল মিলছে না, অনেকদিন ধরেই তো কল মিলছে না, এখন কোন এক সাংবাদিক পরে কি দরকার রিস্ক নেয়, এই যেমন একটা অ্যানালাইসিস বেরোলো যে 28-এ একটা কোপা আমেরিকা আছে, আর 28 যখন হয়ে যাবে তখন তো তার 2 বছর পরে একটা বিশ্বকাপ যেটা থাকবে। প্রথম ম্যাচ আবার আর্জেন্টিনা নাকি ভাই এটা কি ইয়ার মতো এমএসডি এর মতো মনে আছে? এমএসডি কে তো কোনো জার্নালিস্ট এই প্রশ্ন সেটাই করতো না, বলছি আমি। পাইতো না। সো এটা আসলে নেভার এন্ডিং যতক্ষণ পর্যন্ত উনি না এন্ড করছেন। Yeah. ঠিক আছে, আরেকটা কথা যেটা আসলে মূল প্রশ্ন স্পেন ছিল যে গোল স্পেন করবে গোল কিভাবে? করবে কিনা। এখন আমরা বারবার বলছি যে যেমন হাবিবুর অনেক পুরনো একটা এক্সাম্পল দিয়ে বোঝালো, সেখানে প্রাইম মেসি বা বাকি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, সবাই তো ছিল, কিন্তু ইজিপ্টের অধীন মানে এগেইনস্টে তো ভয়াবহ চাপে পড়েছিল না। আচ্ছা, কেপ ভার্দে যে সারপ্রাইজটা করেছে এটা তো মেসির প্রেজেন্সেই হয়েছে। কেপ ভার্দে পারেনি হচ্ছে, ইভেন কেপ ভার্দের জন্য আমি বলি, ইজিপ্টের বেলায় বলি, তারা কিন্তু কিছুটা মানে কেপ ভার্দে তো এখন মিড দল বলাও তো মুশকিল, তাদের তো আমরা আমাদের জন্য পুরোই চমক ছিল। ইজিপ্ট ছিল একটা মিড রেঞ্জের দল, এরা কিন্তু তাদের ওই স্ট্রেংথটা নেই, যে স্ট্রেংথটা দিয়ে তারা এই পাওয়ারটা শেষ 20 মিনিটে করবে, এবং সেটাই হয়েছে, যেটা আসলে ইংল্যান্ডের উচিত হয়নি। মানে একটা ইউরোপিয়ান দল 55 মিনিটসে গোল পাওয়ার পরে যে পরিমাণ লো ব্লকে চলে গেছে এবং ডিপ ডিফেন্ডিং এ চলে গেছে একদম, মানে যে ওই সময় তো আসলে নো ফুটবল হয়েছে, আপনি 12% বল পজিশন তাদের কাছে। এখন এই 12%-এর জায়গায় নিশ্চয়ই 22%, 32% করার ক্যাপাবিলিটি যে ইংল্যান্ডের না, এটা বললে তো হবে না। না, কিন্তু সামহাও টুখেলের এটা অনেক পুরনো একটা অভ্যাস আছে, এক গোলে যে বাবা যদি হ্যাঁ এক একটু গোলে আগে যেটা, গেলে- আবার ইংল্যান্ডেরও এই ফিলোসফি আছে। কিন্তু yeah. আমি বারবার এখনো মনে করি যে ইংল্যান্ড যদি এই গোলটা অ্যারাউন্ড 75 মিনিটস পেত, ইট কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু 55 মিনিটে পাওয়া এনাফ টাইম ইজ দেয়ার, আপনি এতক্ষণ এটা করতে পারেন না, এটা পসিবল না। ঠিক আছে, এবং তার খেসারত তাকে দিয়ে হচ্ছে। কিন্তু আমি এর আগে আমাদের নিউজ রুমে অনেক সময় বলতাম যে যেটা কেপ ভার্দের বেলায় হয়েছে, ইজিপ্টের বেলায় হয়েছে, ইভেন আপনি সুইজারল্যান্ডকে দেখেন, 10 জনের দল নিয়ে 112 মিনিট পর্যন্ত টেনে নিয়ে গেছিল, এবং সেখানে কিন্তু আলভারেজ যদি একক কৃতিত্বে এই গোলটা না করতো, Yeah. তাহলে কিন্তু এই জটটা ছুটতো না। এবং যখনই ছুটতো না, আমি খুব মানে অতীত টেনেও বলছি, পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি টাই ব্রেকারে নিয়ে যাওয়া দল হচ্ছে সুইজারল্যান্ড, যাদের ড্র করাটা খুব পছন্দ। মানে ড্র করতে পারলেই তারা যে কোনো মানে অকারেন্স ঘটিয়ে মানে দেয়। প্রিমিয়াম প্রাইম টার্গেটটাই থাকে হচ্ছে অপোনেন্ট যদি তাদের থেকে স্ট্রং হয় তাহলে তাদের তারা ওই স্টাইলে চলে। এখন হ্যাঁ। স্পেন যেহেতু অ্যাজ এ টিম খেলছে, ইয়াং তারা, এটা হচ্ছে তাদের একটা দুর্বল দিক, যেটা বারবার বলা হচ্ছে যদি আর্জেন্টিনা সেই পেনিট্রেশনটা তৈরি করে, একটু ডিস্টার্ব করে, যেটা হাবিবুর আবার বললো যে সেই ট্র্যাপটা স্পেন ধরা দিবে না, এটা হচ্ছে স্পেনের যে আমাদের যে অবজারভেশন আমরা দেখছি মনে হচ্ছে যেটা অন্যরা দিয়েছে। ইংল্যান্ড আর্জেন্টিনা তো শুরুতে কুস্তি শুরু করেছিল বা WWF চলছিল, মানে পুরো ফার্স্ট হাফ। এখানে সেটা হবে না যতই আপনি করেন। আবার স্পেনকে যদি আপনি বল রাখতে দেন, স্পেন তো আসলে অসীম সময় পর্যন্ত বল রাখে, বল রেখেই বসে থাকে, তারপরে কি হবে আমি জানি না, মানে কোনো না কোনো সময় তো আর্জেন্টিনাকে নিতে হবে বলটা। ঠিক আছে, তো ফলে এখানে টাইম কিলিং হবে অনেক, এবং টাইম কিলিং এর কারণে আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি আর্জেন্টিনাকে এই ম্যাচে কিছুটা আমরা ইউরোপকে যেটা করতে দেখি, যে একটু কাউন্টার অ্যাটাক, মানে সাডেন অপরচুনিটি, ট্রানজিশনের সাডেন অপরচুনিটি কাজে লাগাতে হবে, এটা হচ্ছেই। আর আরেকটা বিষয় আমি এই সূত্র ধরে বলি, আর্জেন্টিনার ডিফেন্স লাইনের দুর্বলতা স্পষ্ট, এটা সব ম্যাচেই কম বেশি এক্সপোজড হয়েছে, তারা যে কোনো ভাবেই বলুক, সেটাও তো স্পেনের জানা। ঠিক আছে, ফলে আর্জেন্টিনা তো গোল খাচ্ছে না এমন না, একের পর এক খাচ্ছে। ফলে সেই পার্সপেক্টিভে বলে আপনি মেসি একা প্রবল চাপকে একা ওই মানে কি চীনের প্রাচীর হয়ে বারবার আটকাচ্ছেন, এবং যখন পিঠ থেকে যাচ্ছে তখন মেসি একাই ডিফারেন্স তৈরি করে দিচ্ছেন, বাকিরা তাকে শুধু সাপোর্ট করছেন যে জায়গা মতো পজিশনটা নেওয়ায়। Right. আমি কোনোভাবেই ভুলবো না লাস্ট উইনিং গোলটা, কি কারণে সামনে পিছনে 2 জন 6 ফিটের ডিফেন্ডার ছিল, এবং সামনে পিছনে 2 জন 6 ফিটের ডিফেন্ডারের মাঝখানে, আমি লাস্ট শোতে ওই কথাটা বলছিলাম যে এটা একদম ওই যে কম্পিউটারে সেট করে একটা বল মারা হয় যেরকম ভিডিও গেমের মতো করে ভিডিও করা গেমের হয়েছে। মতো ওইভাবে যে মাথায় পড়েছে। দিস ইজ, এটা যদি মেসি ছাড়া অন্য যে কাউকে দেন, আপনি যে কাউকে দেন, সে কি করবে, ওই পিছনে ডিফেন্ডারের মাথায় বল চলে যাবে, অথবা ওই শটটা গোলপোস্ট পার হয়ে চলে যাবে, মানে কিছু না কিছু একটা এদিক ওদিক এলোমেলো হবে, হবে। এলোমেলো হবেই কম বেশি, এতটা অ্যাকুরেটলি করা সম্ভব মানে না। রাকিব ভাই, দিন শেষে আসলে বলাই যাচ্ছে যে দুই দলের ভিতরে মেজর পার্থক্যটা গড়ে মেসি। দেবেন লিওনেল মেসি। But Exactly. আমি নাবিলের কাছে একটু জানতে চাই যে অ্যাপার্ট ফ্রম মেসি ফ্যাক্ট ডেফিনেটলি আরো 21 জন প্লেয়ার আসলে খেলবেন মাঠে, সো স্পেন কিভাবে গোল করবে সেটার অ্যান্সার এখনো আসলে আমাদের কাছে পুরোপুরি আসে নাই। পুরোপুরি আসেনি। আর্জেন্টিনা কিভাবে গোল করবে? কুবার্সি আর কুকুরিয়া যেভাবে আসলে ডিফেন্ড করছেন, যেভাবে তারা আপ ডাউন করছেন মাঠের ভিতরে,
তাতে এই দুজনকে বিট করে আসলে ভেতরে ঢোকা উইং প্লেতে অর যদি থ্রু পাসে খেলতে চায় মাঝখান থেকে বক্সে ঢোকার চেষ্টা করে, যেটা লাস্ট ম্যাচে এনজোকে দিয়ে মেসি সাকসেসফুল হয়েছেন, ওরে কি আর্জেন্টিনা কিভাবে গোল পাবে আসলে? আর্জেন্টিনা তো পুরো টুর্নামেন্টের শুরু থেকে আমরা দেখছি দুই উইংয়ে তারা স্ট্রাগল করছে। হ্যাঁ, উইং লেফট উইং দিয়ে তো নেই। একেবারেই অ্যাটাকিং ফুটবল তারা খেলছে না, ক্রস আসছে না। যখন উইং ব্যবহার করা প্রয়োজন পড়ছে, মেসি মাঝখান থেকে সরে এসে ডান পাশে এসে একের পর এক ক্রস দিচ্ছেন। এখন স্পেন তো সেটা জানে, সেই পদ্ধতিতে আপনি স্পেনের ডিফেন্স ভাঙতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। আর্জেন্টিনার গোল করার ওয়ে হচ্ছে ট্রানজিশন, যেটা রাকিব ভাই বললেন, যে স্পেন যখন অ্যাটাক করবে, স্পেন যখন বল পজিশন ধরে রাখবে, তারা তো উপরে আসবেই, তারা তো 4-5 মিলে উপরে আসবে। তখন যদি মেসি দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাক একটা পরিচালনা করতে পারেন, সেটা হচ্ছে আর্জেন্টিনার গোল পাওয়ার সবচেয়ে ভালো উপায়। আবার আর্জেন্টিনার ডিফেন্সের দিকে যদি আপনি তাকান, আর্জেন্টিনার জন্য ফ্রান্স বা ইংল্যান্ড বেশি বিপজ্জনক, বিকজ তারা দ্রুত গতিতে অ্যাটাকে উঠতে পারে। এমবাপে ডেম্বালেদের যে পেস ছিল বা বেলিংহাম কেইনদের যে পেস, সেটাতে আর্জেন্টিনা খুব একটা অভ্যস্ত না। স্পেন কিন্তু অ্যাটাক করে আস্তে ধীরে, সেটার সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা আর্জেন্টিনার ডিফেন্সের আছে। কিন্তু যখন আপনি একটানা অনেকক্ষণ বল পায়ে রাখবেন, যেটা বলছিলেন রাকিব ভাই যে অসীম, তখন কি আর্জেন্টিনা নিজেদের খেলাটা খেলতে পারবে? ততক্ষণ কি আর্জেন্টিনা ওই ধৈর্যটা দেখাতে পারবে কিনা, সেটা এই ম্যাচে একটা পার্থক্য করবে। ফ্রান্স যেটা পারেনি, ফ্রান্স যখন স্পেনের বিপক্ষে বল পজিশনে অনেকখানি পিছিয়ে ছিল, বল পায়ে পাচ্ছিল না, তখন ফ্রান্সের ফ্রন্ট ফোর নিজেদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখাতো শুরু করে দিয়েছিলেন। এমবাপে আমরা দেখছি দূর থেকে শট নিচ্ছেন, ডেম্বেলে দূর থেকে শট নিচ্ছেন, ওলিজে চেষ্টা করে যাচ্ছিলেন তার মতো। পুরো বিশ্বকাপে ফ্রান্স এই পর্যায়ে এসেছে নিজেদের মধ্যে ইন্টারকানেক্টিং পাসিং ফুটবলের কারণে, ফ্রন্ট ফোরের। সেটা কিন্তু ওই ম্যাচে দেখা যায়নি, বিকজ তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। আর্জেন্টিনাকে ওই ধৈর্যটা দেখাতে পারে কিনা অ্যাজ এ এক্সপিরিয়েন্স টিম, অ্যাজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেটা এই ম্যাচে সবচেয়ে বড় পার্থক্যটা। আচ্ছা, আমি আরেকটা মিনিট নিব, একটা মিনিট। হ্যাঁ। সেটা হচ্ছে, প্রশ্ন কি ছিল যে আর্জেন্টিনা কিভাবে গোল করবে, তাই তো? আগে স্পেনের গোল করার কথা আমরা ক্লিয়ার হতে পারিনি, পরে আর্জেন্টিনা আর্জেন্টিনা গোল করবে। আমি জাস্ট 1 মিনিটে সারবো এটা। সেটা হচ্ছে 2011-তে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন সাকিব প্রথম মানে অ্যারোগেন্সিটা শুরু হলো। মানে তার আগে এতটা ছিল না, বাচ্চা ছিল, তারপরে তো আস্তে আস্তে একটু অ্যারোগেন্সি হলো। তখন সে কি করতো, বিশ্বকাপের প্রেস কনফারেন্স, সাংবাদিক প্রশ্ন করেছে যে কালকে আপনাদের পরিকল্পনা কি হবে, জিততে চাই, শেষ। এখন জিততে চাই দিয়ে কি সাংবাদিকের স্টোরি হবে? মানে একটা বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি একটু ইলাবোরেট করতে হয়, জানা কথাগুলোই বলতে হয়, এটাই নিয়ম। তো ওই যে প্রশ্নটা ছিল যে আর্জেন্টিনা কিভাবে গোল করবে, মেসি করবে। মেসি করবে না বলে বোধহয় করাবে বলাটা প্রবাবলি লাস্ট দুই ম্যাচের যদি সিনারিও দেখি আমরা, আসলে মেসি গোল করা থেকে গোল করানোতে বেশি মানে ইয়ে চলে আসছে। সেটাই হচ্ছে সেই উত্তর যে মেসি করবে। আমি আবারও হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। আমি আসলে ভাইয়ের কথা থেকে একটা পয়েন্ট ধরতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা ওই স্লো সাফোকেটিং ফুটবলটা সার্ভাইভ করতে পারবে কিনা 90 মিনিটস। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর হলো, স্লো সার্ভাইভিং বোরিং ফুটবল যদি পৃথিবীর কোনো দল 120 মিনিট সাফার করে সহ্য করতে পারে, সেই দলটা হলো শুধুমাত্র আর্জেন্টিনা। মানে এই মুহূর্তে, এই মুহূর্তে কিভাবে আমি বলি, প্রথমত হলো স্পেনের গোল থ্রেটটা আসবে স্লো, নট ট্রানজিশন। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে যতগুলা গোল খাইছে সব ট্রানজিশনাল অ্যাটাকে গোল খাইছে। তার মানে অফ দা বলে, মানে বল নাই আমাদের কাছে কিন্তু কমফোর্টেবলি বসে আছে, এরকম টিম হলো আর্জেন্টিনা। রিল্যাক্স, তুমি আমারে গোল দিবে না, দিও না, ঠিক আছে। এটার কারণ তো আসলে মেসি হাই প্রেস করছেন না, আর্জেন্টিনা হাই প্রেস করছে না, সে কারণে মানে আমি হচ্ছে রিল্যাক্স, আমার কাছে বল নাই, তুমি খেলো, মনে হয় ব্যাপারটা তুমি খেলতেই থাকো, ফুল ফোকাসড ডিফেন্স শেপে থাকে। যখন আর্জেন্টিনা তখন ডিফেন্ডিংলি ব্যাটার থাকে, যখনই একটু আউটশেপড হয়, ট্রানজিশনাল অ্যাটাক আসে, তখন আর্জেন্টিনা বিপদে পড়ে। যেমন ধরেন কর্নার হয়েছে এই পাশে, ওই পাশে গোল খেয়ে ফেলছে, এরকমও হয়েছে। তার মানে হচ্ছে কি, আর্জেন্টিনা স্লো এবং স্টেডি প্রসেসে গেম টাইম যত সামনের দিকে যাবে, কোন টিম প্যানিক করবে? মানে এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা তো স্পেনও জানে, হ্যাঁ, কিন্তু স্পেন সাধারণত নিজেদের কৌশলের বাইরে গিয়ে ফুটবল খেলে না। স্পেন কি খেলবে কিনা এটাও একটা বড়। এখন ধরেন স্পেন তো খেলবে, স্পেন আর্জেন্টিনার ইনভাইটেশনটা নিতে বাধ্য হবে, কারণ আর্জেন্টিনা স্পেনকে দেখাবে যে আসো। এখন ব্যাপারটা আর্জেন্টিনা তো ট্রানজিশনের ধান্দায় থাকবেই, এবং সেটা মেসি অন্তত দুইটা হইলেও বের করবে, ট্রানজিশনাল অ্যাটাক। এবং স্পেন হাইলাইন খেলে, মানে জার্মানির ফ্লিক আসার পরে স্পেন কিন্তু ওইটাও ধরছে, এখন একটু অফসাইড ট্র্যাপ টুপ করে। তো এটা করলে কি হবে, লিওনেল মেসি অনেক সময় অফসাইড পজিশনেও দাঁড়ায় থাকতে পারে,
পিছন থেকে ম্যাকালিস্টার এনজোর একটা লাইন ব্রেকিং পাস বাইর হইয়া আলভারেজ এবং গুলিয়ানো দৌড় দিতে পারে, সেক্ষেত্রে পিছন থেকে যখন আবার পাস আসবে, মেসি তো তার অফসাইড নাই, হাইলাইন কিন্তু গেছে, বুঝছেন একটা ব্যাপার। এটা একটা সিনারিও। আর একটা বিষয় যেটা হচ্ছে ওই যে গোল করার যে বিষয়টা, সেট পিসে কিন্তু স্পেন কিন্তু অতটাও কমফোর্টেবল না। আপনি এখন সেট পিসের সবচেয়ে ডেঞ্জারাস টিম হলো আর্জেন্টিনা, যেটা আর্জেন্টিনা এর আগে কখনো ছিল না। এখন টাইম যত বাড়বে স্পেনের মাথার ভিতরে ঘুরবে শুধু এমিলিয়ানো মার্টিনেজ, যত টাইম বাড়বে আর কি, 120 মিনিট হবে, 90 মিনিট নীল নীল গোল, 1-1 গোল, এই প্যানিকটা শুরু হয়ে যাবে তখন থেকে। আমি এমিলিয়ানো মার্টিনেজ আর উনাই সিমোনে যাইতে একটু সময় নিব, মানে আমি বুঝাচ্ছি যে ওই পর্যন্ত সিনারিওটা যদি টাইম যত বাড়বে, আর্জেন্টিনা উইল বি কমফোর্টেবল। কে গোল করবে, কিভাবে করবে বুঝতে পারছি না। হ্যাঁ, আগে গোল করতে পারে কে? মানে আগে গোল করাটা ধরেন স্পেন অথবা এখানে আমি বলবো আর্জেন্টিনা কে আমি আগে গোল শুরুতে করবে? বলছি না যে ডমিনেট করবে, ডমিনেট বলতে আমি বুঝিয়েছি যে অন্য ম্যাচগুলো খুব কম্পিটিটিভ হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা একতরফা হবে। আর্জেন্টিনা শুরুতে 1-0 গোলে এগিয়ে যেতে পারে এবং এরপরে কমফোর্টেবল ফুটবল খেলতে পারে, 2-0 গোলেও এগিয়ে যেতে পারে। গেল বিশ্বকাপে যেটা হয়েছে যে 2-0-তে গিয়ে 2টা গোল তারা হজম করেছে, এবার সেটা নাও করতে পারে, এটা আমার থট। হাবিব ভাই একটু ওয়েট করবেন। তিতুমির, গোল আগে কে করবে? না না, আমি আসলে মোটেই এত কনফিডেন্ট হতে পারতেছি না নাবিল গাইসের মতো। আর্জেন্টিনার খেলার তারা আসলে এটাতেই কমফোর্টেবল হয়ে গেছে। ওই যেটা বললে স্পেনকে খেলতে দেবে, গোল করলে ওরা খাবে, এন্ড দে উইল ওয়েট ফর 80 মিনিটস। সেকেন্ড হাইড্রেশন ব্রেকে কি খায় আর্জেন্টিনা, তাই না? এটাই তো প্রশ্ন। সো সেকেন্ড হাইড্রেশন ব্রেকে তারা ওটা খেয়ে দিয়ে নামবে। সো আমার মনে হয় যে গোল যদি এই ম্যাচে আগে হয়, স্পেনই করবে আসলে, যেটা সত্যি কথা। না আমি রাকিব এটাতে ভাই একমত হতে প্লিজ, পারলাম। আপনি গোল আগে কে করবে? আর্জেন্টিনা জেতার শর্তে বলছে কথাটা। আগে গোল করাইলেই না সেই সুযোগটা আসবে। স্পেন আগে গোল করলেই তো ওই আর্জেন্টিনা সুযোগটা জিতবে, তাই আসবে, না? তা না হলে। আচ্ছা, আমি তো আসলে কি আমাদের এই শোগুলোর নিচে তো কমেন্ট একটু গালি খাওয়ার লাগবে। তাই না? এখন এইখানে যে মানে অবস্থা, লাগবে জরুরি না। একজনকে তো গালি খাইতেই গালি তো হবে, কেউ ভাই, না কেউ please, খাবেই, please। ঠিক আছে? তো সেটা নিজেই বুক পেতে নেওয়া না না, ভালো। এখানে তো দুইজন আমরা দুটা বলেছি, না না, আমি তো স্পেনকে জিতাবো, তাই না? তো বলে সেটা সেই গালি খাওয়া বলি, অপোজিশন বলি, যেটা হচ্ছে যে দেখেন আর্জেন্টিনা যেহেতু মেসিকে কেন্দ্র করে এত দূর আসা, মেসি সবকিছুর ঊর্ধ্বে, সবই ঠিক আছে। আমাকে বেশ মানে বিস্মিত করা বাকি রাখেনি, কারণ আমি সবচেয়ে বিস্মিত হচ্ছে মেসির ফিটনেসে। হ্যাঁ, 120 মিনিটের একাধিক ম্যাচ গেছে আর্জেন্টিনার, কিভাবে খেলছে? যতই উনি না দৌড়ান, যতই উনি ধীরে ধীরে করুন, তারপরও এটা তো একটা 39 বছর বয়সের মানুষের ক্ষেত্রে ইংল্যান্ডের সঙ্গে লাস্ট 20 মিনিটস 25 মিনিটস যেই কি বলবো, মানে Intensity দেখাতে হয়েছে, ইন্টেন্স মানে ম্যাচ খেলেছেন মেসি, 39 ইয়ার্স ওল্ড একজন মানুষের জন্য। ইনফ্যাক্ট তার সাথে যারা খেলেছেন তারা তো এখন টেলিভিশনে কথা বলেন, তারাই বলছেন যে তারা এক্সপার্ট হিসেবে কাজ করে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। এক্স্যাক্টলি। তো সেই জন্য আমার যেটা ভরসার জায়গা সেটা হচ্ছে 39 বছর বয়সের চাইতে 20, 22, 25 বছরের বয়সের মানুষ ভালো নিঃশ্বাস নিতে পারে। বায়ু দূষণ আছে, ঠিক আছে, আমরা বায়ু দূষণ নিয়ে খুব, বায়ু দূষণ যদি না কাটে তাহলে সবকিছু মিলে মেসি যদি একটু দমে ঘাটতি তৈরি হয়, খুবই সিলি কথা, বাট এটা হচ্ছে পয়েন্ট যে একটা খারাপ দিন মেসির জীবনেও আসতে পারে। এবং মেসিকে আমি একটা দিন খুব হতাশ দেখেছিলাম, যদিও তার বাইরে আমি দেখিনি। আমি মিশরের সাথে মেসিকে হতাশ দেখেছিলাম যখন সেকেন্ড গোলটা হলো, যদি ওটা কামব্যাক গোলটা, একটা গোল যদি না ফিরতো আর একটু টাইম লাগতো তাহলে ওই ম্যাচে বেরোতো না। এখন মেসি জানে বের করতে হয়, এবং কে আগে গোল, ফাইনালে আমি একটা জিনিস বিশ্বাস করি, আগে গোল করলে সেটা ফিরিয়ে দেওয়া এই ম্যাচে কঠিন হবে, যেই করুক, সেটা স্পেন করুক অথবা আর্জেন্টিনা করুক, যেই করুক, আগে গোল করাটা ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইনাল। হাবিব ভাই, আপনার কাছে যাব যে আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে আসলে কামব্যাক করার অন্যরকম একটা এক্সাম্পল সেট করেছে। সো আর্জেন্টিনা কামব্যাক করতে পারছে, করছে, এবং সম্ভবত ফাইনালেও যদি তারা আগে গোল খায় তারা কামব্যাক করার চেষ্টা করবে। তো এই কামব্যাক করাটা ঠেকানোর কি কোনো উপায় আছে? এখানে কামব্যাক আর বিষয় না, আর্জেন্টিনার গোল খাওয়াটা নিয়ে ওরা বিচলিত হবে না। আর্জেন্টিনা আমার একদম মোটামুটি আমি এটা শিওর দিয়ে বলতে পারি যে আর্জেন্টিনা 4 পার্টে খেলা খেলবে। হাইড্রেশন ব্রেক 4টার আগে পরে। ফার্স্ট পার্টে আর্জেন্টিনা একেবারেই প্রগ্রেসিভ এবং ওই যে মানে একটু প্রেসিং, একটু ফিজিক্যাল, একটুখানি ফিজিক্যাল, একটু ইন্টেন্সিটি বা একটু মানে স্পেনের সাথে ওই ডিস্টার্বিং ফুটবল খেলবে ফার্স্ট হাইড্রেশন ব্রেকের আগে। এরপর হাইড্রেশন ব্রেকের পরেও স্লোই খেলবে। ফার্স্ট হাফের 10 মিনিটস আগে
মানে এক্সট্রা 5 মিনিট সহ যেটা যোগ করে, মানে 40 মিনিটস থেকে আসলে ওই 50 সময়ে minutes একটা পর্যন্ত। লিড নেওয়ার চেষ্টা করবে থ্রু সেট পিস অ্যান্ড এরিয়াল প্রেসার। এই একটা জিনিস চেষ্টা করে, তাহলে সেকেন্ড হাফে তারা অন্যরকম মুড নিয়ে নামতে পারবে। এরপরেও যদি গোল শূন্য থাকে, এবং আমার মনে হয় না যে ফার্স্ট হাফের এই সময়ের মধ্যে আবার স্পেন তাদেরকে গোল করে খেলবে, কারণ তারা ফাস্ট খেলে না। স্পেন ফাস্ট না খেলা টিম, যেমন ধরেন পর্তুগাল যখন মিডফিল্ড স্লো করে দিছিল, স্পেন কিন্তু 90 মিনিটস পর্যন্ত গোল পায় নাই, এবং পর্তুগাল গোল খাওয়ার কারণ হচ্ছে তারা মনোযোগ হারাইছে। আর্জেন্টিনা তো মনোযোগ হারানো টিম না। তারা 120 মিনিট পর্যন্ত মনোযোগ হারাবে না, হ্যাঁ, মানে গোল আর্জেন্টিনা করতে পারবে ট্রানজিশনেই আসলে গোল খাইছে। তো স্পেনকে তো আর্জেন্টিনা ওভার অ্যাটাক করবে না, ট্রানজিশন খাওয়ারে কে এরকম গ্রহণ করবে? আর্জেন্টিনা স্পেনকে অ্যাটাকই করবে উল্টো ট্রানজিশনে, মানে গুছায় যায় অ্যাটাক করার চেষ্টা করবে না। বিশেষ ক্ষেত্রে মেসি হয়তো লাইন ব্রেক করার চেষ্টা করবে, কিন্তু একবারে সবাই মিলে যে অ্যাটাক করাটা, মানে হায়ার আপ পিছে যায় একদম বক্সে চেপে ধরা, প্রয়োজন না পড়লে তো এটা করছে না। তো তার মানে আর্জেন্টিনা প্রগ্রেসিভ হইতে যাবে। আর্জেন্টিনা লং বল খেলবে, অনেক লং বল খেলবে। দেখেন, লং বল কন্ট্রোল করা, জুলিয়ান আলভারেজ একটা দুইটা বল যদি সামহাউ কুবার্সিরে ফাঁকি দিয়ে দেওয়া যায়, তাহলে আসলে অনেক কিছুই হয়ে যেতে পারে। আর্জেন্টিনা কি আসলে 120 মিনিট খেলতে পছন্দ করবে কিনা ফাইনাল ম্যাচ? মানে আর্জেন্টিনা আসলে পছন্দ তো কেউই, আসলে ফাইনালে সবাই চাবে যত দ্রুত সম্ভব খেলাটা অফকোর্স 90 মিনিটসে শেষ করতে। কিন্তু আর্জেন্টিনা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে দেখেন তাদের খেলার যে স্ট্র্যাটেজি দেখেন, রিস্ক ফ্রি ফুটবল। এবং রিস্ক ফ্রি ফুটবল খেলার মানেটাই হচ্ছে যে ফাইনালে তো তারা আরো ন্যূনতম রিস্কও নেবে না, প্রেস করতে গিয়ে স্পেনের সঙ্গে গোল খাইতে চাইবে না কেউই। সো আর্জেন্টিনা যদি মনে করে যে এই ম্যাচ তাদের 120 মিনিটে নিতে হবে, দে আর কমফোর্টেবল উইথ ইট, ওরা ওইটাতে ওদের কোনো সমস্যা নাই। যেটা বললো যে যত সময় গড়াবে নার্ভ কার তত শক্তি, এবং ম্যাচের জয়ের সম্ভাবনা তত বাড়তে থাকবে আর্জেন্টিনার আসলে। সো সেদিক থেকে ধরেন ওরা যদি ধরেন ম্যাচের সিনারিও লেটসে যেটা আর্জেন্টিনা 80 মিনিটের পর করে, সেটা কখন করে যখন তারা পিছিয়ে থাকে কিংবা ধরেন সমতা আছে। কিন্তু যদি কোনো এই ম্যাচে গোল না হয় 80 মিনিট পর্যন্ত, আর্জেন্টিনা কিন্তু শেষ 10 মিনিটে এই খেলাটা খেলবে না, যেটা এই 4টা ম্যাচে খেলছে। সো আর্জেন্টিনা উইল টেক দ্য গেম লঙ্গার, যত বড়রা করা যায় ম্যাচ তারা সেটা করবে। এবং ওই যে যেটা বললো যে এমিলিয়ানো মার্টিনেস ফ্যাক্টর আসতে থাকবে সামনে, এবং শুটিংয়েও আপনার ধরেন আসতে থাকবে অভিজ্ঞ সব এক একজন। সো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই আর্জেন্টিনার জন্য 120 মিনিট কমফোর্টেবলই হবে আসলে। আমরা এই যে পাসের কথা বললো শুরুতে রাকিব ভাই, আমি দেখলাম যে আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা স্পেনের চেয়ে অন্তত 2000 পিস বেশি পাস করছে। এখন এটা কেমনে করছে? বিকজ আর্জেন্টিনা প্লেড বেশি মিনিট, এই কারণে, আদারওয়াইজ কিন্তু না। সেম টাইম পাসিং অ্যাকিউরেসি দুই দলের সমান সমান। তার মানে ওই সক্ষমতা আর্জেন্টিনার খুব ভালোভাবেই আছে ম্যাচটাকে লম্বা করে। এবং স্পেনের মতো তারাও যখন আর্জেন্টিনা বল পাবে দেখবেন তারাও ওই মিডফিল্ড থেকে ঘুরাইতে ঘুরাইতে ডিফেন্সে নিয়ে আসবে, আবার এই উইংয়ে চলে যাবে, ওরা এইগুলো করতে থাকবে, আর্জেন্টিনাও করবে। সো তারা আসলে চাবে যে ম্যাচ বরং লঙ্গার হলে তাদের জন্য ভালো। ম্যাচ লম্বা হলে আর্জেন্টিনার জন্য ভালো, আর লম্বা হলে স্পেন ধৈর্য হারাতে পারে। এই জায়গা থেকে যদি সামনে আগাই, ধরেন 120 মিনিট হয়ে গেল, কোনো দল গোল করতে পারলো না, অথবা 1-1 সমতায় সামহাউ পৌঁছে গেল, টাই ব্রেকারে আসলে চান্সেস বেশি কার? টাই ব্রেকারে যদি ম্যাচ গড়ায় চান্স অবশ্যই আর্জেন্টিনার বেশি। ইটস বিকজ এমিলিয়ানো মার্টিনেস কোপা আমেরিকায় বলেন, বিশ্বকাপে বলেন, এই ধরনের সিচুয়েশন অনেক পার করে এসছেন, এবং ওই অভিজ্ঞতা তাকে কাজে দিবে। এবং আপনি যদি অভিজ্ঞতার যে কথাটা বলছেন, আর্জেন্টিনার হয়ে যারা টাই ব্রেক নেবেন এবং স্পেনের হয়ে যারা টাই ব্রেক নেবেন, সেখানেও কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। আর্জেন্টিনার প্লেয়াররা লিটারেলি এক্সপিরিয়েন্সড এই জায়গায়। 2022 ওয়ার্ল্ড কাপ পার করে আসা বা কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ওই পেনাল্টি শুট আউট তারা পার করে এসছে। পেনাল্টি শুট আউটে গেলে আর্জেন্টিনা কমফোর্টেবল থাকবে। তবে আমার কাছে মনে হয় যে 90 মিনিটের পরের যে 30 মিনিটের খেলা, ওটাতে স্পেন কমফোর্টেবল থাকবে। আর্জেন্টিনা 90 মিনিটে খেলা শেষ করতে চাইবে, পেনাল্টিতে যাওয়ার আগে তো আপনাকে 30 মিনিট পার করতে হবে। এবং স্পেনের যে বেঞ্চের শক্তি, সেটা আর্জেন্টিনার চেয়ে বেশি। স্কোয়াড ডেপথের কথা যদি বলেন, আর্জেন্টিনার চেয়ে আমার কাছে মনে হয় স্পেনের স্কোয়াড ডেপথ বেশি, এবং ইয়াঙ্গার প্লেয়ার ওই জায়গায় আমি কি বেশি। রেসপেক্টফুলি একটু দ্বিমত করতে পারি কিনা? আমার সাথে আপনারা কি কেউ সাপোর্ট করবেন যে বেঞ্চ যদি বলি এফেক্টিভ বেঞ্চ সাব, স্পেনের বেটার নাকি আর্জেন্টিনার বেটার? আমার কাছে আর্জেন্টিনার বেটার। হাবিব ভাই একটু ইলাবোরেট করে বলবেন। কারণ দেখেন, আর্জেন্টিনা এখনো ফ্রেশ বেঞ্চকে ইউজই করেনি, আনইউজড ফ্রেশ বেঞ্চ। এখন ধরেন 90 মিনিটসে যদি স্পেনের সাথে গোল শূন্য থাকে এবং স্পেন যদি ওই ধরনের থ্রেট ক্যারিই না করে, 90 মিনিটস পর্যন্ত আর্জেন্টিনার প্লেয়ার চেঞ্জ করা লাগতে পারে সর্বোচ্চ 1টা কি 2টা, সর্বোচ্চ হাইয়েস্ট। তো এরপর এরপরে দেখেন স্পেন কিন্তু একেবারে লো এনার্জিতে যাবে। আপনি তো চাইলে পেদ্রিকে 120 মিনিট পর্যন্ত এরকম প্রেস কখনোই পাবেন না। আমরা যারা গেল 2 ম্যাচ খেলছেন না, হ্যাঁ, এখন ধরেন পরে যদিও আসে, পেদ্রির ইন্টেন্সিটি
আস্তে 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 ম্যাচ যত শেষ দিকে যায় পেদ্রির ইন্টেন্সিটি তত লো হইতে থাকে, এটা আমরা বার্সেলোনা ফ্যানরা একবার মুখস্থ জানি। রড্রি তো 120 মিনিটই খেলবে, আর কিন্তু আর্জেন্টিনায় পারাদেস একটা পর্যায়ে চলে যাবে, ডিপল চলে আসবে এরকম। এরপরে দেখা যাচ্ছে যে আপনার আর্জেন্টিনায় এখনো নিকো পাজ এবং মার্কোস সেনেসি, ভ্যালেন্টিন বার্কো স্টিল আনইউজড। কিন্তু তারা আনইউজ দেখেই তো সমস্যা। আপনি হঠাৎ এখন করে বিশ্বকাপ কিন্তু ফাইনালে আর্জেন্টিনার স্কোয়াডে পারবেন না। স্কোয়াডে না আর্জেন্টিনা এই যে হঠাৎ করে পারবেন না, এটা আর্জেন্টিনার বেলায় ভুল হয়। কেন ভুল হয়? কারণ এরা এখন নামে পর্যন্ত আসলে বিশ্বকাপে মোটামুটি ভুলই হয়েছে আমার কাছে না, মনে হয়। আপনি মানে যাদের নামে কথা কিন্তু বলছেন, জান সেনেসি বা জান দেওয়ার বার্কো জন্য। বা নিকো পাজ, না, আমি আপনাকে সেনেসি আর লোসেলসোর এক্সাম্পলটা দিয়ে ভাই আমি একটু এত দূরে যাব না, আমি একটু বলি যে সেটা লাউতারো মার্টিনেজ অ্যাজ সাব, তার যে পারফরম্যান্স, নিকো গনজালেজের যে পারফরম্যান্স, আমার কাছে মনে হয় না যে স্পেন। না, আপনি যদি দুটা তিনটা সাবস্টিটিউশন চিন্তা করেন সেক্ষেত্রে আর্জেন্টিনা এগিয়ে থাকবে, কিন্তু যখন সাবস্টিটিউশন extra তো time যাবে, 120 মিনিট হলে আপনি বেশিই ছজনকে হবে। চেঞ্জ করতে পারছেন। 6 জনের ডেপথ যদি চিন্তা করেন সেক্ষেত্রে স্পেনকে না, আপনারা এখানে এগিয়ে আরেকটা- আমি একটু বলি, যদি একটা সাবের চিন্তা করেন তাহলে কিন্তু আবার স্পেন আগে। ভাই স্পেনের মিকেল মেরিনো আছে, যে ধরেন যে সাবেরই প্লেয়ার এবং সে সুপার সাব, এবং তার সে ধরেন খুবই চতুর ক্লেভার ফুটবলারও। দেখা যাবে সে এমন জায়গায় এমন পজিশনে এমন টাইমে থাকবে এবং গোল করে দিবে, মানে কিছু করার থাকবে না, আর্জেন্টিনার মতো দলেরও কিছু করার থাকবে না। হ্যাঁ, এখানে সাব নিয়ে আসলে রাকিব ভাই আপনার কিছু বলার আছে কিনা? দুই দলের সব সাবস্টিটিউট নিয়ে বহুত কথা হয়ে গেল, এরপরে বাকি আছে কোনো কথা? না, আমার একটা কথা বাকি আছে বাকি স্টিল, তো হচ্ছে এখন একটা বাকি আছে, বলেন। সেটা হচ্ছে ধরেন আপনি আনইউজড সাবের কথা বলছিলেন যে ভাই নাবিল ভাই বলছিলেন, এখানে একটা ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার যেই সাবই নামে সে জান দেওয়ার জন্য নামে। এখন এখানে সবচেয়ে বড় ইম্প্যাক্ট হলো আপনি লোসেলসো আর হচ্ছে ইয়ার একটা ম্যাচ দেখেন, সেনেসি একটা ম্যাচেই চান্স পাইছিল, সেনেসি একটা পেনাল্টি আদায় করছে, বলের সামনে মাথা দিয়ে দিছে, যেখানে সে মুখের মধ্যে লিটারালি কিকটা নিতে পারে, ইচ্ছা করে দিছে। মানে আর্জেন্টিনার প্লেয়ার আসলে জান দেওয়ার জন্য মাঠে নামে। এরপরে লোসেলসো ফ্রি কিক পাইছে দুইটা অন টার্গেট ছিল, একটা গোল করছে। বেসিক্যালি লোসেলসো স্পেন টাইম টিমের জন্য সুপার সাবে সুপার ইফেক্টিভ একটা, আপনি পকেট স্পেসের খেলা তো লোসেলসো রিয়াল বেটিসে খেলে, এবং আপনি ভালো করেই জানেন বার্সেলোনা মাদ্রিদকে আসলে কোন ধরনের পেইনগুলো এইসব প্লেয়ার দিয়ে আসছে। এরপরে বার্কো লিটারালি গাভি, মানে স্পেনে আছে গাভি, মানে ইয়াতে বার্কো ক্লাবের যেই পরীক্ষাটা দিছে ন্যাশনালে যদি সেট না হইতো কোনোদিন আর্জেন্টিনায় চান্স পাইতো না। সো স্কালোনির সাব যখন আসে যে হোসে ম্যানুয়েলা লোপেজ, আলভারেজের যে গোলটা, এ কিন্তু বলটারে টাইনে বাইর করে নিয়ে গেছে, এগুলা ইন্টেলিজেন্স ছাড়া হয় না। এরপরে যখন সে দুইটা ডিফেন্ডার বাইর করে নিয়ে পাস দিছে, আলভারেজের জন্য শুটিং স্পেস। তো এই জন্যই বলি যে আর্জেন্টিনা আসলে এক্সপিরিয়েন্স এবং আদার্স স্কোয়াড ডেপথ অনুযায়ী মানে মিলানো একটা কম্পোজিশনে স্পেনের চেয়ে সাবস্টিটিউশন বেটার। আমি এখন পর্যন্ত যেটা বুঝলাম, কে আগে গোল করবে সলিউশনে যেতে পারিনি আমরা। জি, কে জিতবে যার যার বিলিফ এটা থেকে ভোট আমরা দিই, ভোট মোটামুটি দিলেই তো solution হয়ে যায়, ভোট আমরা দিই। মোটামুটি একটা জায়গায় মিডল পয়েন্টে আছি। সাব কার বেটার, আমরা এখনো আসলে মিডল পয়েন্টেই আছি। সো ইটস গোইং টু বি আ ভেরি গুড গেম আমার কাছে মনে হয়। হ্যাঁ, মানে যাই হোক, একটু মুভ অন করি। রাকিব ভাই, আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে এই আর্জেন্টিনা দল কোনোভাবে এই ওয়ার্ল্ড কাপে জিতে গেল ফাইনাল ম্যাচটা। দেখেন, ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ যেটাতে অনেক বড় সাফল্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ একটা দল তার স্ট্রেংথ পরপর 4 বছর এবং মাঝখানের টাইমটাও, মানে নট দ্যাট যে আমি মাঝখানে খারাপ করেছি আবার সেরকম না, এটা একটা ধারাবাহিক ব্যাপার। এখন এক একটা দলের মানে এক একটা ফেজ আসে, যে ফেজে কিন্তু আপনি যদি ব্রাজিলের, মানে আমি যে দলের সমর্থন করি, আপনি যদি 90s সেই সময়টা খেয়াল করেন, ফুল ডমিনেশনটা ছিল। এখন সেটা ব্রাজিল উল্টে গেছে। আমি বিশ্বাস করতে পারি না যে এনরিক যে গোলটা মিস করেছে এটা বোধহয় মিস অফ দ্য সেঞ্চুরি। মানে এর চাইতে একজন ফ্যানের কাছ থেকে এটা না, ডেফিনেটলি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওটা বরঞ্চ ইনজাস্টিস করা হয়েছে ভিনিসিয়াসের জন্য। কারণ যখন একটা খুব ভালো পাস হয় সেই পাসটা, এবং যেখানে আর কিছু থাকে না সেখানে, এবং সে প্লেস করলো ইসের বাইরে, মানে ওটা আসলে মিস অফ দ্য সেঞ্চুরি সত্যি কথা বলতে গেলে। ব্রাজিল এখন হচ্ছে সেই টাফ টাইমটা পার করছে, যে টাফ টাইমটা আবার আর্জেন্টিনা পার করেছে, কিন্তু আমরা 2000 সালের পর থেকে একটা লম্বা সময় 18 পর্যন্ত লম্বা সময় দেখেছি যে ওই স্ট্রাগলটা চলছিল। 14তে তারা ফাইনাল, তারা ভালো টিম ছিল এবং ফাইনালটাও ভালো হয়েছিল, কিন্তু সেখানে ওর কাপ আর্জেন্টিনা জিততেই পারতো। ওই ম্যাচেও একটা আমাদের এনরিক ছিল ভাই, হিগুয়েন ছিল। হ্যাঁ, সেখানেও একজন হিগুয়েন ছিল, এরকম ছিল। যাই হোক,
তখন অলরেডি মেসি তখন মোটামুটি একটা শেপে চলে এসেছেন, তো ফলে যে সার্ভিসটা আর ব্রাজিল নেইমারের কাছ থেকে পায়নি পুরোপুরি, যেটা একটা বড় সমস্যা। তো যেটা আপনি বলছিলেন যে আসলে এরকম হলে কেমন হবে, সেটা তো অবশ্যই ডিজার্ভিং ব্যাপার হবে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ স্পেন জিতলেও সেটা ডিজার্ভিং ব্যাপার হবে। মানে এখানে ফাইনালটা এমন হয়েছে, সেমিফাইনালে আপনি টপ র্যাঙ্কিং এর 4 জন উঠেছে, আপনি যদি র্যাঙ্কিং এর প্রতি একটা রেসপেক্ট রাখেন, সেটাও একটা মিরাকেলই বলতে হবে, নর্মালি এটা পাওয়া যায় না, এবার তো সেটা পাওয়া গেছে। আর তার পাশাপাশি এখন যে দুটো দলের আমরা যে কম্প্যারিজন করছি, কারো চোখে কেউ এগিয়ে কেউ পিছিয়ে, আবার যে অ্যানালাইসিসগুলো করা হয় সেই অ্যানালাইসিসগুলো কিন্তু পাস্ট কিছু ম্যাচ, কিছু স্ট্যাট, এগুলোর ভিত্তিতে। দেখেন ইংল্যান্ড যদি 55 মিনিট থেকে এটা পুরনো ইউরোপের মতো যদি ধরে রাখতে পারতো, আজকে আলোচনার বিষয় অন্য হতো, এবং তখন বলা হতো ইংল্যান্ডের বলা হতো যে হোসে মরিনিও ডিক্লেয়ার করে না যে আই ক্যান কিল ফুটবল টু উইন, মানে বিষয়টা তো এরকম, মানে এখন তো আর ফুটবল ওটা নাই যে আমি কিল করেও আমি জিতে গেলে কোনো কথা নাই, তো ফলে ওটা তো হয়ে যেতে পারতো ওখানে। তো ফলে যখন হয়ে যায় সেটার একটা আর প্রি অ্যানালাইসিসের বিষয়টা আলাদা। এমিলিয়ানো মার্টিনেজের কথা হচ্ছিল, বাট এটাও তো সত্যি কথা, এভরিডে উইল নট বি আ সানডে, মানে তার অনেকগুলো হয়ে গেছে, কিন্তু তারপরে যে হবে না, বিশ্বকাপে আমরা খালি গোলকিপারের সেফ কেন ভাবছি, বড় বড় প্লেয়ার সব বাইরে উপরে আকাশে বাতাসে মারার অভিজ্ঞতা আছে। ট্রু। লিওনেল মেসি যে গোলটা দিয়ে তার বিশ্বকাপে সর্বোচ্চ গোল হওয়ার কথা, সেই গোলটা কিন্তু পোস্টের 1 হাত 1.5 হাত বাইরে গিয়েছিল। ওইটার পর আমি বলেছিলাম যে আসলে যে রক্তমাংসের মানুষ, সেটা একটা প্রমাণ, কারণ ওই গোলটার সময় এটা তো মেসির অজানা না যে এই বলটা পোস্টে ঢুকলে আমি হচ্ছে ইসের রেকর্ডটা ভাঙবো, মানে কেউ রেকর্ডের জন্য খেলে না, কিন্তু চারিদিকে তো এই কথাটা থাকে। মেসির কাছে কয়টা পেনাল্টি মিস হয়েছে দেখা গেছে, এখন এত রেকর্ড যে আছে, তার মধ্যে আবার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল পেনাল্টি মিসের রেকর্ডও মেসির রয়েছে, 4টা মিস। তো ফলে সবকিছুই তো আছে, সবকিছুই আছে, অ্যানালাইসিস চলতে থাকবে, চলতেই থাকবে, তারপরে যে কি হবে সেটা আসলে মানে নো ওয়ান ক্যান প্রেডিক্ট। সত্যি কথা বলতে গেলে আমরা শুধু পূর্বাভাসই দিতে পারবো। আমি তিতুমিরের কাছে একটু যাই যে আসলে মানে অ্যানসারটা যেভাবে আসলে ক্ল্যারিফাই করতো যে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতা, আমি যদি আরও স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করি যে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতা মানে কি, জিতে কি আসলে আর্জেন্টিনার এই দলটা সর্বকালের সেরা দলে পরিণত হবে? মানে কেন বলছি এই কথা, বিকজ মেসি যদি এই ওয়ার্ল্ড কাপ জিতলে সে সর্বকালের সেরা ফুটবলার অলরেডি। এবারের এই দলটা যদি আরেকটা ওয়ার্ল্ড কাপ জেতে, তাহলে তো এই দলটাও প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট টিম, গ্রেটেস্ট টিম বেস্ট হবে, কিন্তু গ্রেটেস্ট বলা যাবে না, কারণ হচ্ছে আমার মনে হয় যেটা রাকিব ভাই আরো ভালো বলতে পারবে, সর্বকালের সেরা দল বিশ্বকাপ জেতে নাই ব্রাজিলের, এবং আর্জেন্টিনারও সর্বকালের সেরা দল এর চেয়েও বেটার দল ছিল। সো সেইটা বরং হবে না, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এক্সাক্ট অ্যান্সার হচ্ছে মানুষের চাঁদে যাওয়ার মতো ব্যাপার হবে। দেখেন চাঁদে গেছে কবে মানুষ, সেই 70-এ নাসা প্রথম অ্যাপোলোকে নামাইছে গেছে, তারপরে এত বছর পর নাসা আবার পাঠাইছে। সো ওয়ার্ল্ড কাপ 34 আর 38-এ ইতালি জিতছে পরপর 2বার, 58 আর 62 ব্রাজিল জিতছে। সো গ্যাপগুলো দেখেন, এখন এটা 2026 সালের 22-26 এসে আর্জেন্টিনার সামনে অপরচুনিটি, এবং এইটাতে যেটা আরও কয়েকটা ইউনিক ব্যাপার আছে, স্পেন এবং আর্জেন্টিনা যে ফাইনাল খেলছে তাদের নিজেদের কনফেডারেশনের চ্যাম্পিয়ন হয়ে, এটাও ফুটবল ইতিহাসে কখনো হয় না, বিশ্বকাপে 2টা মহাদেশীয় চ্যাম্পিয়ন একসাথে হচ্ছে। সো ফেব্রুয়ারিতে ফিনালিসিমা হয় নাই, সো ইটস কাইন্ড অফ সেটাও আরেকটা ট্রিট ফর দ্য অডিয়েন্স। আবার আরেকটা যেটা সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে, এই প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের একটা ল্যাঙ্গুয়েজে সবাই কথা বলে, অলমোস্ট 90% স্প্যানিশ ভাষাভাষী, ফলে আজকে ম্যাচে কেউ কাউকে গালিও দিতে পারবে না, সবাই বুঝে ফেলবে কে কি বলছে, আর মুখ ঢেকে দিলে সমস্যা, আবার রেফারি ধরে ফেলবে। সো এবং আরেকটা বিষয় নিশ্চয়ই আপনি আনবেন সামনে, সেটা হচ্ছে মেসি এবং ইয়ামালের যে ব্যাপারটা দেখেন, ইটস লাইক একটা সার্কেল পূরণ হওয়া না। লিওনেল মেসি যাকে গোসল করায়া মেসি বিদায় নিচ্ছে, ইয়ামাল হারাতে ব্যাটনটা দিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা আমি মানে সাবকনশিয়াসলি অ্যাভয়েড করার চেষ্টা করছি কিনা আমি জানি না, বিকজ এত বেশি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আসলে গল্প, 19 ঘিরে গল্প, বাকি ছিল শুধু ইউনিসেফের পোস্টটা দিয়ে জানানো যাবে এই ছবিটা সত্যি, এই ছবিটা সত্যি, এবং ইউনিসেফ সেটা করছে আজকে না গতকাল ওদের পোস্ট দিয়েছে যেটা আসলে আমাদেরই ছবি। হেভি আলোচনা যেগুলো সেগুলো করে ফেলেছে, এখন তাহলে এই টপিকে ঢুকতে পারি। মানে হাউ ইজ ইট পসিবল যে 19 ইয়ার্স ওল্ড লামিন ইয়ামাল, মানে তার ছোটবেলার ওই সময়ের ঘটনা কিভাবে পসিবল, মানে ইজ ইট রিয়েল? আমার কাছে এখনো আসলে বিশ্বাস করতে কষ্ট হয়। আমি ভাবছি আপনি বলবেন যে ইজ ইট আসলে রিগড, ওয়েলকাম রিগড, সব সেটআপ সাজানো এগুলা। এই ঘটনার পরে আমার ধারণা বিভিন্ন একাডেমিতে ছোট ছোট যারা তাদের অনেক গোসল করানো হবে, আর যাতে ভবিষ্যতে ডকুমেন্ট থেকে যায়, কিন্তু কারণ এই রিয়ার ঘটনা তো ঘটে।
কাকতালীয় অনেক কিছু তো আসলে কাকতালীয় ঘটে। অনেক কিছুই আবার ঘটে। ইয়ামালকে নিয়ে এটাও বলা হচ্ছে 19 বছর বয়সী 19 নাম্বার জার্সি পরে 19 তারিখে 19 আমার এ মেসির জার্সি ছিল তখন 19 মেসির জার্সি ছিল তখন হ্যাঁ, 19 এই ছবিটা অনেক 19 কিছু। বছর আগের। হ্যাঁ। তো 19 সয়লাভ হয়ে গেছে এখন নেভার নো যে এরপরে আপনি কি দেখবেন। তবে দিন শেষে আমরা অফারে যখন কথা বলছিলাম আপনার রুমে বসে, আপনি বলছিলেন যে এই দলটার স্পেন দলটার অনেকেই মেসিকে আইডলাইজ করে ফুটবল খেলা শুরু করেছেন, রাইট। বা লামাসিয়াতে মেসিকে যেভাবে দেখানো হয় সেগুলো দেখে দেখে এই পর্যায়ে এসেছে। মানে আমি যে কথা বলেছিলাম ওই পাউকুবার্সিকে ওই জায়গায় তার সাথে প্রশ্নটা করা আরেকটু হয়েছে। অ্যাড করে দেই নাবিল, সেটা হচ্ছে স্পেনে একটা লম্বা সময় কাটিয়েছেন মেসি, বার্সেলোনার হয়ে প্রবাবল সবকিছু তিনি জিতেছেন, অ্যান্ড স্প্যানিশ মানুষের কাছে মেসির যে অ্যাকসেপ্টেন্সি, বার্সেলোনার ইয়াং প্লেয়ারদের কাছে মেসির যেই মানে আইডল মেসি, একদম কমপ্লিট বলা যায় যে Character, এইখানে clean মেসি character। খেলতেন, এইখানে মেসি বসতেন, এই চেয়ারে মেসি এই ড্রেসিং রুম ব্যবহার করতেন, মানে এইভাবেই তো আসলে ওদেরকে বলা হয়েছে, ওরা দেখেছে, ওরা ওইভাবেই বড় এটাকে কি হয়েছে। রাকিব ভাই ম্যারাডোনা, নাপোলির ম্যারাডোনার সাথে তুলনা করা যায়? বার্সার কিছুটা মেসি, ডেফিনেটলি কিছুটা তুলনা করা যায়। ডেফিনেটলি। সো এই মেসির এগেনস্টে যখন এই স্পেন দলের ইয়াং প্লেয়াররা খেলতে নামবে, মেসি তো অ্যাডভান্টেজ কিছুটা পাবেনি। আবার মেসির কি ডিসঅ্যাডভান্টেজও নয়? আমরা শুধু একদিক থেকে চিন্তা করছি যে পাউকুবার্সি বা লামিন ইয়ামালরা কি চিন্তা করবেন কিনা, হ্যাঁ, যে ইটস মেসি, এই মেসিকে দেখেই আমরা বড় হয়েছি, এই মেসিকে সামনে রেখে আমরা ফুটবল খেলা শুরু করেছি। আবার মেসির জীবনের আপনি যদি 100 দিনের মধ্যে 90 দিন বলেন, 90 দিনই তো তিনি স্পেনে কাটিয়েছেন। তার বেড়ে ওঠা, তার সবকিছু তো স্পেনেই, তার নাম ডাকে শুরু বা হাক ডাকে শুরু সবকিছু স্পেনেরই। তো স্পেনের এগেইনস্টে খেলতে গিয়ে তিনিও কি একটু ডিসঅ্যাডভান্টেজ Emotional করবেন হবেন না? না। তো এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে দিন শেষে। হাবিব ভাই, না আসলে ওই যে বন্ধুদের সাথে যে ফান পার্টিটা দিছিল আর কি 4-1-এর, হ্যাঁ, মেসি আসলে অনেক লাইট, যে সংবাদ সম্মেলনগুলা, এবং আমি অনেকগুলো ফলো করছি, যে সে বলছে যে আমার দলের লামিন খেলে, মানে বার্সেলোনায় লামিন ইয়ামাল খেলে, এই জন্য আমি তার সব ম্যাচ দেখি, এই ধরনের যে ব্যাপার। মেসি সুপার লাইটে আছে আসলে। তো আসলে এই জেনারেশনকে মেসির আরেকটা লাস্ট মেসেজ দেওয়ার আছে, যে হোয়াই আই এম দ্য গ্রেটেস্ট এভার বার্সেলোনা প্লেয়ার, হোয়াই আই এম ইউর আইডল। এইটা আরো একবার ওরা আসলে অবাক চোখে অনেক কিছু দেখবে মাঠে কালকে। মেসির এখনো এই ওয়ার্ল্ড কাপের বাক্স পেটারার অনেক কিছু খোলা বাকি। ছোট্ট একটা ড্রিবলিং ঝলক ইংল্যান্ডে হ্যারিকেন আর ওই যে ওদেরকে শোয়ায়ে দেখাইছে। তো প্লে মেকিং ঝলকটা লাইন কিন্তু মেসি এই ওয়ার্ল্ড কাপে একবারও ব্রেক করে নাই। মানে ওই যে ডিফেন্স ওস্তাদের মার যেটারে আমরা বলি, শেষ রাতের কিছু জিনিস জমানো আছে। মেসি বলছিল যে দে আর ভেরি স্ট্রঙ্গার বাট উই হ্যাভ আওয়ার ওন সিক্রেট ওয়েপন, এই কথাটা মেসি স্টেটমেন্ট দিছে। আর মেসি যখন এই ধরনের স্টেটমেন্ট দেয়, তার মানে ওদের প্ল্যানে ওরা পরিষ্কার ওরা স্পেনের সাথে কি করতে যাচ্ছে। তো এই কারণে আসলে আমি মেসি যখন এই কথা বলে যে আমাদের সিক্রেট ওয়েপন আছে, তখন আমি আর কোনোদিন বলবো না যে স্পেন এই ম্যাচে ফেভারিট। তবে আমি হাবিবুর ভাইয়ের সাথে একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে মেসি তো ঠিক এই টাইপের ক্যারেক্টার হিসাবে আমরা পাইনি তাদের হোল লাইফে। কারণ মেসি কিন্তু এই যেমন মেসিতে এত মুগ্ধতা কেন, অপোজিশন মানুষও কেন মুগ্ধ, তার কারণ হচ্ছে আমরা অনেকেই আশেপাশে বলতে শুনি যে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তার একটা ব্র্যাকেটবন্দি লড়াই ছিল, কিন্তু রোনালদোর অ্যারোগেন্সি অনেক বেশি, তার ফুটেজও ছড়ায় ছিটায় Statement পাওয়া দেন যায়, না আর কি মেসি। মানে একেবারে কোনো না। অথচ মেসি হচ্ছে সেখানে মানে কি বলো, ওই যে দেব শিশু বাংলা শব্দ একটা বলা হয়, এরকম একটা অ্যাপিয়ারেন্স তার। এখন যখন তিনি এন্ড অফ দ্য টাইমে যে হালকা কথা বলছেন, এগুলো তো বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে নিজেকে দলকে চার্জড আপ রাখার ক্ষেত্রেও এগুলো তো ম্যাটার করে। অবশ্যই ম্যাটার। ফলে একটা খালি রিস্ক থাকবে যে অনেক ক্ষেত্রে নিজের ফাঁদেও কিন্তু নিজের পড়ার সুযোগ থাকে। মানে আমি যখন আমার নিজের রীতি বিরোধী একটা জায়গা, আমি এতটা খোলামেলা ভাবে এই যে এখন একটা কোড আসলো যে আমাদের কিন্তু ভাই ওই খোলস ছেড়ে বেরোনো মেসি কিন্তু ন্যাশনালের সবচেয়ে ডেডলিয়েস্ট মেসি হয়েছে। মেসি যখন কিছুটা একটু ভদ্রতার ইমেজ ছেড়ে বাইরে আসছে, তখনই সাফল্য লাস্ট ম্যাচই তো তার সবচেয়ে বড় উদাহরণ, জুড বেলিংহামের সাথে যে ওই রিঅ্যাকশন, এবং ওই রিঅ্যাকশনের পরে সে যেটা মানে এটার পরে আসলে যেটা হয়েছে, মানে ও কিন্তু কিছুটা, আর এই মেসির লাইফের এই ইনফ্লুয়েন্সটা আসছে মূলত তার মেজর ছেলে এই মাতেও থেকে। মানে কিছুটা মানে দুষ্টামি বা আদার্স একটু ডাইরেক্ট হওয়া, মেসির শাইনেস একটু কাটা, কারণ থিয়াগো শাই, সিরো শাই, মাতেও একটু ডিফারেন্ট। মেসি এই জিনিসগুলো একটু ইন্টারভিউতে বলছিল। তো বাচ্চা হওয়ার পরে মেসির ক্যারেক্টারিস্টিক্স একটু খোলস ছেড়ে বের হয়েছে। এক্স্যাক্টলি। এবং মেসির যে লিডারশিপ অ্যাট্রিবিউটস, মানে এই টিমের মধ্যে যে গ্যাং কালচার আনা, মানে ও সবার পরে আসা, তারপরে হাইটে বের হওয়া,
এই জিনিসগুলোও কিন্তু মানে এই Messi যে এই কথাটা gangster, সত্যি। হ্যাঁ, হ্যাঁ, এই তো প্রসেসের আগে আসলে মানুষ চিন্তা অংশ। করতো না। যে আমি এইটা নিয়ে সবার কাছ থেকে একটু মানে ছোট্ট করে জানতে চাই যে এই আর্জেন্টিনা টিম সামহাউ দে বিকেম ডিফারেন্ট সব দল থেকে। আমি জানি না আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা এর আগে কখনো এরকম ছিল কিনা, যখন তারা আর্জেন্টিনা শার্ট পরে দেখেন আপনি প্রত্যেকটা প্লেয়ারের কথা চিন্তা করুন, এমি মার্টিনেজ কোথায় খেলে, লাউতারো মার্টিনেজ কোথায় খেলছে, এনজো ফার্নান্দেজ অ্যাপার্ট ফ্রম ন্যাশনাল টিম কোথায় খেলছে, বাট যে যেখানেই খেলুক না কেন ন্যাশনাল টিমে আসছে, ন্যাশনাল টিমের জার্সি গায়ে দেওয়া মাত্র দ্যাট জার্সি বিকেম দেয়ার স্কিন, মানে তারা ওইভাবে ডিফেন্ড করে, ওইভাবে মাঠে খেলে। এইটা সম্ভব হলো কি করে আসলে, মানে এটা কি, এটা আসলে কি আপনি করে? ট্যাগলিয়াফিকোর পারফরম্যান্সটাই দেখেন, হ্যাঁ? শুধু ট্যাগলিয়াফিকো হ্যাঁ। কোন দলে খেলে, লিওনে খেলে, ও কোনো নাম ডাক আছে? তো এখানে ট্যাগলিয়াফিকোর পারফরম্যান্সটা অনেক আন্ডাররেটেড রয়ে গেছে। মানে তার যেই ডিফেন্সিভ এবং অ্যাটাকিং অ্যাট্রিবিউটস, এটা যদি আমরা একটু ডিপ ড্রাইভ দেখি সেক্ষেত্রে আসলে মানে আমরা হচ্ছে ওইভাবে করতেছি না, কিন্তু ইয়ামাল যে ধরনের চ্যালেঞ্জ আসলে তার কাছ থেকে প্রথমত ফিজিক্যাল চ্যালেঞ্জ পাবে, দ্বিতীয়ত ট্যাগলিয়াফিকো কোনো ড্রিবলারকে ডাইরেক্টলি চার্জ করে না, সেক্ষেত্রে তাকে জোনে আটকায়, মানে টাচ লাইনের কাছাকাছি জোনে আটকায়। তো ইয়ামাল অনেক ক্ষেত্রে পিছনে ব্যাকপাস করতে বাধ্য হবে। তো এই জায়গাটাতে আসলে আর্জেন্টিনার একটা আলাদা স্ট্রেংথ আছে। আমি ট্যাগলিয়াফিকো দ্বারা উদাহরণ দিলাম এই কারণেই যে ট্যাগলিয়াফিকোকে আসলে কোথায় খেলে বা তার ক্লাবের তার অর্জন কি, এই সিজনে তার কেমন পারফরমেন্স ছিল, কিন্তু যখনই আর্জেন্টিনার জার্সিতে আসে এবং যখনই সুযোগটা পাইলো, ইভেন ইফ মন্টিয়েল বেঞ্চ থেকে এসে মানে দারুণ খেলছে, যে আর্জেন্টিনা সমর্থকদের রেগুলার গালি খায়, সে বেঞ্চ থেকে এসে ভালো খেলতেছে। তো এটা আসলে মানে ওরা এই জিনিসটা ফিল করে। আমরা ভাবছিলাম, অনেকে ভাবছে যে এই ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা ফ্যানদের জন্য পিকনিক হবে, মানে আসছে একটু ফুর্তি করলাম, মজা করলাম, একটু মাংস টাংস কাটলাম, খাইলাম, এটা করলাম। তারা পিকনিকও করে, আবার দ্য বিজনেস যেটা সেটাতে তারা এক্সট্রিম লেভেলের সিরিয়াস। আর এই সিরিয়াসনেসটার কারণ হলো লায়নেল মেসি। ওই যে সিমিওনে ওই দিন কান্না করতে করতে বলছিল যে মেসি যদি 39-এ এরকম পুশ করতে পারে, এই লেভেলে খেলতে পারে, আমরা তার জন্য জীবন দিতে পারবো। কোনো দলকে এগিয়ে রাখতে পারছি না, কোনো প্লেয়ারকে এগিয়ে রাখতে পারছি না। ইয়ামালও ইয়াং, মেসি 39-এও ইয়াং। না মেসিকে আপনি এগিয়ে রাখতে না পারলে সেটা আপনার ব্যর্থতা। এই দায়িত্ব আমরা তো নিব না। বলছি আর্জেন্টিনার আছে শুধু মেসি, স্পেনের আছে দল, সেখানে মেসিকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি এগিয়ে রাখতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। আপনি আমার ট্র্যাপে পা দিয়েছেন নাবিল। এবার আমি আপনাকে যে প্রশ্নটা করবো সেটার অ্যান্সার দেবেন, সেটা হচ্ছে একটা বিশ্বকাপ পেলের, একটা বিশ্বকাপ ম্যারাডোনার, 2022 নাকি 2026 কোন বিশ্বকাপটা আসলে মেসির? 2026 স্ট্যাট সেটা বলছে, কারণ 2026-এ গোল করা, গোল তৈরি করে দেওয়া, ড্রিবল, অ্যাসিস্ট, বিগ চান্স ক্রিয়েট করা, সব কিছুতেই মেসি গেল বিশ্বকাপটাকে ছাড়িয়ে গেছেন। এবং আমরা পুরো সময় ধরেই যে আলোচনাটা করছি যে আর্জেন্টিনা এবার নির্ভর হয়ে খেলছে, বা আমরা মনে করছি যে অ্যাজ আ ফ্যান আমরা খুব বেশি চাপ নিচ্ছি না, যা জেতার তো 22-এই হয়ে গেছে, মেসিও হয়তো ওই স্পিডটা থেকেই খেলছেন, সে কারণে সব কিছু আরও বেটার হচ্ছে। হাবিব ভাই, আপনার কাছে আসতে চাই, এই বিশ্বকাপটা কি মেসি নিজের করে নিতে পারবেন কিনা, ফাইনাল ম্যাচটা জিততে পারবেন কিনা? খুব সংক্ষেপে, একদম শেষের দিকে চলে এসেছি। কারণ 22 ছিল আসলে একটা ফ্যারিটেল এন্ডিং, কিন্তু ফ্যারিটেলের পরে আর কিছু যদি থাকে সেটা মনে হয় এটাই। তো এই কারণে এইটাকে আরো বেশি স্পেশাল মনে হচ্ছে, এবং স্টোরিটা এমন ভাবে আগাচ্ছে, মেসি বিশ্বকাপ জিতুক আর না জিতুক মনে হচ্ছে ব্যালন ডিওর জিতবে আরেকটা, মানে অবস্থাটা এমন করে ফেলছে। মানে এভরি স্ট্যাট, মানে প্রত্যেকটা টিমের স্ট্যাট ওয়াইজ লিডার হলো কেউ, কোথাও ইয়ামাল, কোথাও রড্রি, কোথাও পেদ্রি, কোথাও এই টাইপের এভরি স্ট্যাট। আর্জেন্টিনায় মেসি বাদ আর কেউ নেই, মানে শুধুমাত্র মেসিতে ভর করে এই বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা যদি আপনি ফাইনালে বাকি টিমকে তো ফালাই দিতে পারবেন না। বাকি টিম কিন্তু যখন প্রয়োজন পড়ছে দে পারফর্মড। হ্যাঁ, এনজোর পারফরম্যান্সের কথা মানে যদি বলি, মেসি তো লাউতারোর আছেই performance-এর কথা ফ্যাক্টর, যদি বলি, এখন জুলিয়ান আলভারেজের বাকিদেরকে পারফরম্যান্সের কথা যদি বলি, বাকিদেরকে কাজে লাগানোর যে ব্যাপারটা, এটা কিন্তু কাজে লেগে গেছে। এখন আর্জেন্টিনা এরিয়ালও ডেঞ্জারাস, বক্সের বাইরে থেকেও ডেঞ্জারাস, বক্সের ভেতর থেকেও ডেঞ্জারাস, ক্রসেও ডেঞ্জারাস, এনি টাইম ডেঞ্জারাস উইথ মেসি। সম্ভবত থিয়েরি অরি লাস্ট যেই কথাটা বলেছে সেটা হচ্ছে স্পেন ইজ গোয়িং ইনটু আ গেম এগেইনস্ট মেসি। মেসির গেমের ভিতরে আসলে স্পেন যাচ্ছে। লাস্ট মনে হয় সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি বয়সে গোল্ডেন বল জেতা প্লেয়ার ছিলেন ডেবর শুকার, রাইট? 30 বছর বয়সে। অ্যান্ড 39-এ যদি এটা মেসি জিততে পারেন এবং মেসি যদি এই ওয়ার্ল্ড কাপ জিততে পারেন, হোয়াট ইট মিনস টু আর্জেন্টিনা, হোয়াট ইট মিনস টু দ্য নেক্সট জেনারেশন অফ আর্জেন্টাইন ফুটবলার্স,
অ্যান্ড টু আস, আমরা একটা অর্থে আসলে বাংলাদেশ, আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবলকে তো অনেক বেশি মানে ধারণ করি। সো এই প্রশ্নটা আসলে সবার কাছে কমন, যে যদি আর্জেন্টিনাকে হেরে যায় কি হবে, আর্জেন্টিনা যদি জিতে যায় কি হবে? স্টার্টিং উইথ ফয়সাল তিতুমির। কোনো কিছুতে আপনি যদি কোনো এক্সপেকটেশন আশা ছাড়া হলে না, আপনি যেটাই পাবেন প্রাপ্তি। সো আর্জেন্টিনা ফাইনালে উঠছে, এটাই আসলে বড় প্রাপ্তি অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান হিসেবে এখন আমি বলছি। কারণ আর্জেন্টিনা যে এই ওয়ার্ল্ড কাপ আবারও জিতবে টানা ব্যাক টু ব্যাক, এই আশা আসলে বিশ্বকাপের আগে তো মোটেও করি নাই। এবং কেপ ভার্দের সঙ্গে ম্যাচে একবার মানসিক প্রস্তুতি নিচ্ছি শেষ, মিশরের সঙ্গে মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম, সুইজারল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ডের সাথে পার করে এখন যখন ফাইনালে আসছি। সো এটা আসলে এখন পুরো আর্জেন্টিনা দল যে ফিলোসফিতে খেলতেছে, আমরা দর্শকরা ওই একই ফিলোসফিতে আছি। লেটস এনজয়, নাথিং মানে ইজ গ্রান্টেড, আমরা কোনো কিছু চাচ্ছি না, এক্সপেকটেশন নাই, তারা ছেলেরা খেলুক, যা আসবে বোনাস। হারলে খারাপ লাগবে, বাট আমরা এই খারাপ লাগার 36 বছরের খারাপ লাগা আসলে 22 সালে ভুলে গেছে, যে সত্যি কথা। এবং 22 সালে ওই প্রাপ্তির পরে এখন আসলে আপনি আমাদের সহজে খারাপ লাগাইতে পারবেন না, যেটা ধরেন রাকিব ভাইদের এখন অনেক খারাপ লাগছে। 24-এ আছে, 24-এ আছে, 36-এর এখনো বাকি So, আছে। এই কারণে হারলে আসলে কিছুই যাবে আসবে না। এই ক্ষেত্রে আমি ওই সোশ্যাল মিডিয়া, আপনি পারলে ওই ছবিটা দেখেন, হাবিবুর রহমান একটা ছবিটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে রাখছে, আমার খুবই ভালো লাগছে ছবিটা, যে 2022 বিশ্বকাপ জেতার পরে মেসি ট্রফি নিয়ে শুয়ে একটা জুস খাচ্ছে, ঘুমাচ্ছে। 2026 বিশ্বকাপ হারার পরেও মেসি ওই জুসই খাচ্ছে শুয়ে। তো কিছু যাবে আসবে না, ট্রফি যদি অ্যাড হয় হবে, না হলেও কিছু যাবে আসবে না, মানে সেমই থাকবে। এবং মেসির ক্ষেত্রে যা হবে, পুরো টিমের ক্ষেত্রেতে, আর্জেন্টিনার ক্ষেত্রেতে এবং আমাদের ক্ষেত্রেও তাই। রাকিব ভাই, 22-এর মলম মানে সঙ্গী করে 26-এর ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখতে যাচ্ছেন ফয়সাল তিতুমির। ব্রাজিল ভক্ত আপনি, আপনার উপর দিয়ে কি যাচ্ছে আমি জানি। শেষ বেলায় আগে ডিক্লেয়ার করেই বিপদ। আচ্ছা, তারপরে সো ব্রাজিলের এই মানে পরিণতি সাথে অন্যান্য পরিণতি, আপনাকে একটু ডিফারেন্ট কোশ্চেন, মানে ওই কোশ্চেনটা থেকে একটু ডিফারেন্ট জায়গায় যাই। সেটা হচ্ছে পেপ গার্দিওলা ইতালির দায়িত্ব নিয়েছেন, 30 সাল পর্যন্ত ডন কার্লো থাকছেন ব্রাজিলের দায়িত্বে, জিনেদিন জিদান নিয়েছেন ফ্রান্সের দায়িত্ব, 28 পর্যন্ত টুকেল আছেন গার্দিওলাটা মনে হয় টুকেল আছেন confirm না ইংল্যান্ডে। হ্যাঁ, গার্দিওলাটা কি কনফার্ম? গার্দিওলাটা Rumor, কনফার্ম না, rumor। বাট ইটস মানে একটা গুঞ্জন আছে আর কি। এনিওয়ে, আর লাস্ট যেটা সেটা হচ্ছে ক্লপ জার্মানির দায়িত্ব নিয়েছেন। সো দুর্দান্ত একটা 30 বিশ্বকাপের এক্সপেকটেশন আছে। হেক্সা মিশন কি 30-এ হবে কিনা ফাইনাল? এক্স্যাক্টলি, হেক্সা মিশন তো চলছেই, এটা তো আমরাও এবার তো হয়ে গেছে, কিন্তু ঠিক আছে। হেক্সা কমপ্লিট, ব্যর্থতার হেক্সা কমপ্লিট হয়েছে। যাক, এখন আপনি যে কথাটা বললেন, বাকিদের যারা এই সাহসটা দেখাচ্ছেন, তারা হয়তো ডন কার্লোর বিষয়টা একটু বিবেচনা করলে পারতেন, যে ক্লাবে অনেক সাফল্য নিয়ে দেশের মানে এসে আসলে একটু এরকম পরিস্থিতির মুখোমুখি হলে, যদিও ডন কার্লোর জন্য একটু কষ্টের, কারণ তাকে আসলে ব্রাজিলের আরেকটু আগে নেওয়া উচিত ছিল। মানে আপনি একটা দল 12 ম্যাচ খেললো তার অধীনে, এবং তার তো কোনো মিস্টেক নেই, কারণ ওই ম্যাচে আলটিমেটলি নরওয়ের এগেনস্টে ব্রাজিলের আগে একাধিক গোল করার কথা ছিল, তো তখন সিনারিও ডিফারেন্ট হতো। যেটাই হোক, আর আপনি যাদের নাম বললেন তারা সবাই তো লিজেন্ড, কোনো সন্দেহ নেই যে 2030-এর এটা হাইপটা অনেক বেড়ে যাবে যদি তারা কন্টিনিউ করতে পারেন, এই যে কোচগুলোর নাম আপনি বললেন। আর তার আগে আমি একটু পুরনো প্রসঙ্গ থেকে একটা বিষয় বলতেই চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা দলকে একটা গ্যাং বলা হচ্ছে, সেই গ্যাং স্টার হচ্ছে লিওনেল মেসি। হলিউড বলেন, বলিউড বলেন, ঢালিউড বলেন, মানে ভিলেনদের দুই ধরনেরই থাকে, মানে যাদের গ্যাংস্টার মানে তো ভিলেন, এখানে মেসি ভিলেন না, কিন্তু গ্যাংস্টার বলতে তো ভিলেন বোঝায়। দুই ধরনের ক্যারেক্টার আমরা দেখি, একটা হচ্ছে চরম, যাকে দেখলে ভয় লাগবে, আরেকটা হচ্ছে একদম নিরীহ গোছের, দেখলে খুবই আস্তে আস্তে কথা বলে কিন্তু জিনিস ডেঞ্জারাস, তাই তো? তো এরপরে আমার ধারণা মেসি রিটায়ারমেন্ট হোক, যাই হোক না কেন, এরপরে এই জাতীয় ভিলেনের সংখ্যা বেড়ে যাবে ফিল্মে। কারণ হচ্ছে যে যেহেতু নিরীহ গোছের একজন মানুষ থেকে একটা গ্যাং তৈরি করে ফেলেছেন, যে গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু বস সুন্দর বসে আছে চুপচাপ ঠান্ডা, তো ফলে এটা একটা দারুণ মিক্স আপ। মেসি শেষ করতে যাচ্ছেন হয়তোবা না, কিন্তু যদি আসলে জেতেন, তারপরে আমার কাছে যেটা মনে হয় মেসি একা এই বিশ্বকাপে অনেক উপরে উঠে গেছেন, কিন্তু 36 বছরের অপূর্ণতা পূরণ করাটার আবেগ অনেক বেশি, কারণ ওইখানে একটা এমন মিথি আটকে ছিল আর্জেন্টিনা, যে মিথটা কোনোভাবেই কাটছিল না। এবং আরেকটা বিষয় হচ্ছে, মেসি যদি চলে যান, এই বড় বড় সব প্লেয়ার আছে, আমি এটুক ভবিষ্যৎবাণী করতেই পারি, এগেইন আর্জেন্টিনা একটা বড় সমস্যার মধ্যে পড়বে। এটা সব দেশই পড়ে, আর্জেন্টিনাও পড়বে, সবাই বড়, কিন্তু ওই যে বাবা মারা যাওয়ার পরে সবাই যে সমস্যাটায় পড়ে একটা সংসারে, 5 ছেলে প্রতিষ্ঠিত, কিন্তু আলটিমেটলি নিজেদের মধ্যে তখন একটু মনোমালিন্য, অভিভাবক হারানো, এরকম। এই জিনিসটা দেখেন, যখন ম্যারাডোনা চলে গেল, তারপরে কিন্তু অনেকের মাঝে ম্যারাডোনা খোঁজা হয়েছে। আমরা প্রতি বিশ্বকাপে একটা করে ম্যারাডোনা পেতাম, কিন্তু ম্যারাডোনা আর আসেনি, শেষ পর্যন্ত মেসি আসছে। এর মেসি শেষ হওয়ার পরে আর্জেন্টিনা যাতে কারোর মধ্যে মেসি না খোঁজে,
মেসি খুঁজতে গেলে বিপদ, এটা হবে না, এটা কোনোদিন হবে না, এটা খুঁজতে গেলেই বিপদ। ফলে মেসি যেটা দিয়ে যাচ্ছেন সেটা আমাদের সবার জন্য অনেক বড় আনন্দ, বিনোদন, যেভাবেই বলি সাফল্য, তিনি কারো সঙ্গে তুলনীয় না। আর একা বিশ্বকাপ জেতানোর কথা, এখন মেসির 22 বলেন, এখন বলেন, মেসি কিন্তু একা জিতাচ্ছেন না, বাকিরা অবদান রাখছেন, মেসি সেখানে গাইড করছেন। একা বিশ্বকাপ জেতানোর একটাই এক্সাম্পল আছে, সেটা হচ্ছে 86। এটা এক্স্যাক্টলি, এখানে আর কোনো মানে আর কোনো কিছু আর নেই। এখনকার যুগের মডার্ন এরার একা জেতানো যায় না, এখন আর একা জেতানো যায় না। সম্ভব না আসলে। তো ফলে মেসি আলটিমেটলি ভালোভাবে শেষ করুন, সেটা আমি যতই এই শেষে আবার একটু উল্টে যাই, যে ভালো ফাইনাল হোক, স্পেন জিতলেও খুশি, আর্জেন্টিনা জিতলেও খুশি, আর্জেন্টিনা জিতলে মেসির জন্য খুশি, স্পেন জিতলে ব্রাজিল ভক্ত হিসাবে খুশি। কিন্তু আমি আপনার মানে একটা কথার সাথে ছক্কা মেরে একমত না দিছে। যে আপনি একা 86 জেতা হয়েছে, একক নৈপুণ্যে 2টা ক্যাম্পেইন হয়েছে ওয়ার্ল্ড কাপ, আরেকটা একটা 86 একটা 22। হ্যাঁ সেটা আচ্ছা, এক্স্যাক্টলি সেটাও হতে পারে, কারণ 22-এ কারণ অন্য বাকি 22-এ দলগুলো আসলে হ্যাঁ 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 জিদান যদি জিততে পারতেন তাহলে সেটাও হতো, সেটাও হতো, একদম হ্যাঁ। বিশ্বকাপ। না হ্যাঁ আমি একমত, কারণ 22-এ হচ্ছে এই প্লেয়ারগুলো সবই তখন নতুন ছিল, মানে একেবারে শিশু। একেবারে শিশু ছিল, হ্যাঁ এটা ঠিক। আসলে এই আর্জেন্টিনা তো দম বন্ধ হয়ে মেক্সিকো ম্যাচেই মরে যেত। একক নৈপুণ্যেরই বিশ্বকাপ ছিল, এবং এইটাও এই ক্যাম্পেইনটাও আর্জেন্টিনা এই পর্যন্ত একক নৈপুণ্যেই আসছে, যত যাই বলেন না কেন। হাবিব ভাই, আপনার কাছে লাস্ট প্রশ্ন রেখে আসলে মানে আজকের ডাবল ট্যাকেল শেষ করতে চাই। আচ্ছা ভাই, আমি কি একটা প্রশ্ন করতে পারি হাবিবুর রহমানকেই, যেহেতু আপনি লাস্ট বলছেন, লাস্টের আগে please. খুবই জাস্ট সম্পূরক প্রশ্ন। সে আর্জেন্টিনা স্পেনের একটা পুরনো ম্যাচের এক্সাম্পল দিচ্ছে 2010-এর। আমি একটা আর্জেন্টিন ফ্যান হয়ে একটু জানতে চাচ্ছি, এই দুই দলের শেষ ম্যাচের ফলাফল এখন সোশ্যাল মিডিয়ায় খুব দেখানো হয়, 6-1 2018-তে লাস্ট দেখা হয়েছে এই দুই দলের। ওই ম্যাচটার ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, What ওই was that? ম্যাচটার একটাই ডিফারেন্স, ওই যে আপনি বললেন ওই ম্যাচ আর আগের যেই ম্যাচটা আর পরের যেই ম্যাচটা, ওই দুই ম্যাচের একটাই ডিফারেন্স, দেয়ার ওয়াজ মেসি, দেয়ার ওয়াজ নো মেসি। তো আবার ওই 18 টিমটা আসলে যাহাতা একটা টিম ছিল, ঠিক আছে। এই আর্জেন্টিনার টিম ওয়াইজ ফুটবল কিন্তু ক্লাব ফুটবল, মানে ক্লাব ফুটবল আর ন্যাশনাল ফুটবল কিন্তু এক না। সেটা যদি হইতো তাহলে আসলে ফুটবল এবার ফাইনাল হইতো আর্জেন্টিনা আর পর্তুগাল, অথবা সামহাউ অন্য কোনো একটা দল, মানে পর্তুগাল ফাইনাল খেলতো। তাইলে যদি ক্লাব ফুটবল আর ন্যাশনাল ফুটবল সেম হইতো, এটা একেবারে ভেরি ডিফারেন্ট স্টোরি। আর্জেন্টিনা এই বিশ্বকাপে যেভাবে কামব্যাক করেছে, প্রত্যেক ম্যাচে কামব্যাক করে করে তারা এখন পর্যন্ত ফাইনালে পৌঁছেছে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। অনেকেই আর্জেন্টিনাকে আরও আগেই আসলে বাদের খাতায় ফেলে দিয়েছিলেন, সেখান থেকে আর্জেন্টিনা এখানে ফাইনাল পর্যন্ত এসেছে। আমি বলবো যে অনেকটা মেসির ঘাড়ে চড়ে, হ্যাঁ, যদি বলা হয় খুব ভুল বলা হবে না। সো মেসির মাধ্যমে যদি মেসির ঘাড়ে চড়ে ফাইনালটাও জিততে পারে, ভালো। আপনি নিশ্চয়ই মনে আছে যে লাস্ট শোতে যে ইংল্যান্ডের ম্যাচের আগে আপনি বলেছিলেন যে মেসি যদি হেরেও যায় এই ওয়ার্ল্ড কাপে, ইংল্যান্ডের সাথে যদি আর্জেন্টিনা হেরে বিদায়ও নেয়, তাও আসলে আর্জেন্টিনার দর্শকদের, ভক্তদের আসলে কৃতজ্ঞ থাকা উচিত। হারানো, হ্যাঁ, কৃতজ্ঞ থাকা উচিত So, ফাইনালের ক্ষেত্রে। মানে আমি এইটাই জানতে চাচ্ছি যে ওই একই কথা, ফাইনালে ধরেন মেসি হেরে গেল, আর্জেন্টিনা হেরে গেল, স্পেন জিতে গেল, সো এই হারা ম্যাচ থেকে আসলে আর্জেন্টাইন ভক্তদের পাওয়ার কি আছে? আর্জেন্টাইন ভক্তদের, মেসির ভক্তদের, অন্যদের কথা বলবো না, কারণ বাকি 47টা দলের সাপোর্ট করতে 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 অনেকে আসলে এত প্রাপ্তি মেসির এই বিশ্বকাপে, তারপরেও তারা আসলে মেসিকে ছোট করেই কথা বলেছেন অনেকে। তো এই যারা ছোট করে কথা বলেছেন এবং যারা আর্জেন্টাইন ভক্ত, সবার উদ্দেশ্যে আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিশ্বকাপে মেসির এটা লাস্ট ডান্স, লাস্ট ম্যাচ, ন্যাশনাল টিমের জার্সি গায়ে লাস্ট ম্যাচ প্রবাবলি। সো আসলে আপনি একজন মেসি ফ্যান হিসেবে আপনি দর্শকদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে, আর্জেন্টিনা এবং মেসির ফ্যানদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি হবে? আমার মেসেজটা হলো, এই ম্যাচটা হবে দি লাস্ট স্টেটমেন্ট অফ এ গোট, মানে গোটের শেষ কথা এরকম। তো ধরেন এই শেষ কথায় যদি আর্জেন্টিনা হেরেও যায়, এখানেও একটা মেসেজ থাকবে আগামী জেনারেশনের জন্য, যে এখান থেকে আমি ছাড়লাম, আমি এখানে শেষ করলাম, বাকি জেনারেশন তোমরা এইভাবে ধরতে পারো। সো আর্জেন্টাইন জেনারেশনে ওই তাড়াটা আবার আসবে যে ঠিক আছে, আমরা আরেকটা ফাইনাল হেরেছি, এই জায়গাটা থেকে আমাদের রিস্টার্ট করতে হবে। এইটা হবে তখনকার মেসেজ। আর যদি জিতে যায় তাহলে মেসি 30-এও খেলবে, মানে আমরা সেটা ধারণা করতেই পারি। সো মেসির খেলা দেখার যারা লোভী আমরা, তারা তো চাইবো যে মেসিই জিতুক,
কারণ আমরা তো লোভী, আমরা 30-এও মেসিকে অ্যাকচুয়ালি দেখতে চাই। কারণ যদি শেষ ওই যে রিও ফার্ডিনান্ড বলেছিল মেসি যদি 30-এ Defensive midfielder তো holding মানে নাম্বার 8 midfielder খেলে তাও সে বেস্ট মিডফিল্ডার হবে। সো আসলে গার্দিওলা বলছিল আচ্ছা না মেসিকে দেখে আমরা অনেকেই চাই না, আমরা অনেকেই চাই না, আমরা চাই মেসি এইবারের ওয়ার্ল্ড হ্যাঁ কাপ এইবার লিগাসি আসলে যখন একটা লিগাসি কমপ্লিট হয়ে যায় হিস্ট্রি শেষ, এখন এটা হলে লিগাসিটাও কমপ্লিট, এরপরে আর আসলে কিছু থাকা উচিত না। কারণ তাহলে যে এখন যে হেট্রেড আপনি যেটার কথা বলছেন এটা 100,000 গুণ হয়ে যাবে। মানে এই কারণে তিতুমিয়ার ভাই যখন বলছেন আমি চাই না, এখন আমি বলবো যে আমিও চাই না। হেটার্স এক্স্যাক্টলি যারা এক্স্যাক্টলি চাওয়া তারাও কারণ প্রবাবলি উনি মানসিকভাবে অনেক বেশি প্রেসারে আছেন, প্রচুর ইয়াতে আছেন যে এই প্লেয়ারটা এমনিতে ইতিহাস লিখে ফেলছে, ইতিহাসের সেরা হয়ে গেছে, এইটা হইলে যাবে মানে ওই কনভারসেশনের কপিনের একেবারে সর্বশেষ পেরেক, যেখান থেকে আর আসলে ফেরত আসার কিছু না, এবং মেসির ব্যাপারে আর কখনো প্রশ্ন তোলার অবকাশ আর থাকতেছে না। সো উনি সেই জিনিসটা কখনোই চাইবেন না। ইভেন যেমন এই বিশ্বকাপটা খেলার সময়ও মেসি কিন্তু অনেক আগের থেকে কোনো ডিসিশন দেননি, তিনি কিন্তু জিনিসটা টেনে টেনে এনেছেন। এবং তারপরে কারণ এর সঙ্গে ফিটনেস জড়িত, এর সঙ্গে বয়স জড়িত, ইনজুরি জড়িত, অনেক কিছু। ফলে আর এই যে মেসি মানে ফাইনালি হাবিবুর ভাইও বললেন যে তিনিও চান না, আমরা কেউই আসলে চাই না। কারণ কি আমি একটা অন্য খুব উইয়ার্ড এক্সাম্পল দিয়ে শেষ করছি, আমি যখন বাদাম খাই তখন শুরুতে 4-5টা ভালো বাদাম পকেটে নিয়ে রাখি, কারণ হচ্ছে শেষটা 5 জন যেন মিলে ভালো যখন হয়। খাবে তখন সবাই ভালো বাদামগুলো খাবে, খাওয়ার পরে শেষে পচা বাদামটা পড়ে থাকবে এবং সেটা খেয়ে মুখটা নষ্ট হবে। সো মেসিকে মেসির মতো যাওয়া দরকার, সেবার ঝুঁকি নিয়ে সফল হয়ে গেছে, ফাইনালে চলে গেছে, পরের বার চ্যাম্পিয়ন হলে তো আসলে কোনো কথা বিদায়টা নেই। যে এত সুন্দর হবে হ্যাঁ, তার তো কোনো গ্যারান্টি নেই। এখন হেরে গেলেও বিদায়টা হ্যাঁ। খুবই ভেরি বিউটিফুল জার্নি, এত Exactly, সুন্দর হবে যেটা exactly. কল্পনার চেয়েও তো বাইরে। সেটাই সবারই এবং মেসি হাইরে গেলেও এই ম্যাচে সম্মানিত হবে বিশ্বমঞ্চে, এক্স্যাক্টলি, অবশ্যই। এবং স্প্যানিশ প্লেয়ারদের দ্বারা সম্মানিত হবে। হুম, তো এইটার মতো বিদায় আর হতে পারে না। হতে পারে না। মেসির শেষ ম্যাচ, শেষ মানে বিদায়টা কেমন চান? মেসি মঞ্চে উঠে বিশ্বকাপের ট্রফি আরেকটা উঁচিয়ে ধরছে, এটা তো চাই ভক্ত হিসেবে অবভিয়াসলি। ওই একই স্টাইলে ওই যে নিয়ে বাট মেসি সুস্থ থাকুক, মানে ভালোভাবে বিদায়টা নিক, সে এখনো যা করছে, যা এনজয় করছে সে এটাই করতে থাকুক। সে ধরেন আমেরিকায় খুব ভালো টাইম কাটাচ্ছে উইথ ফ্যামিলি অ্যান্ড এভরিথিং, সে আস্তে আস্তে ধরুন তার বার্সেলোনাকে নিয়ে একটা ড্রিম তো আছেই অবভিয়াসলি, সেটাও সে, বাট আর্জেন্টিনার হয়ে আবার সে রোজারিওতে ফেরত যাবে। আমার মনে হয় তার এখন এইগুলোতে নজর দেওয়া উচিত। ন্যাশনাল টিমে কালকে তার মানে যদি সে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারলো, না হলেও সে রানার্স আপ ট্রফিটাও বুক উঁচু করেই নেবে। অ্যাটলিস্ট ওই কান্নাকাটি করে নিতে হবে না, কারণ আমার মনে হয় সেই পার করে আসছে। আমরা আসলে ওটা চাইও না কেউ। আমি লাস্ট ওয়ার্ডস একেবারে 30 সেকেন্ডস অ্যাবাউট মেসি, লাস্ট ম্যাচ, লাস্ট ডান্স। গোল্ডেন বল তো নিশ্চিত, গোল্ডেন বুট নিয়ে কিছু বলা যায় না, তবে দিন শেষে ওগুলা কিছুই ম্যাটার করে না। দিন শেষে ম্যাটার করে সোনালী ট্রফিটা, হোপফুলি ওইটা উঠিয়েই বিদায় বলবেন এবং বিদায় বলবেন। বিদায় জোর করে বিদায় বলে দিচ্ছে, কেমন কথা। একদিন মানে পুরো শোতে এই একটা বিন্দুতে আসছি যে মেসি আর জানি না খেলে আর এত হেটার নেওয়া যাচ্ছে না ফ্যান হিসেবে আসলে। আমারও আসলে আপনাদের সবাইকে এখন বিদায় বলতে হবে, মানে দর্শকদেরও বিদায় বলা ছাড়া কোনো উপায় নেই, কারণ একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই ফাইনাল কেন্দ্রিক সবচেয়ে মেগা আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল তিতুমির, থ্যাংক ইউ সো মাচ নাবিল কায়সার, রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসলে ব্রাজিল ভক্ত হয়ে অনেকখানি আবার টর্চার শেষ সহ্য বেলা, করার আবারও জন্য। শেষ বেলায় না, রাকিব ভাই থাকাতে ভালো হয়েছে, প্রোগ্রামটা ব্যালেন্স হয়েছে। হ্যাঁ, হাবিব ভাই আপনাকে ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের এই আয়োজন ডাবল ট্যাকেল, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বিশ্ব চ্যাম্পিয়ন কারা হচ্ছে সেই তথ্য নিয়ে, সেই সব খবর নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন।